হয়তো গত ক্লাসে এই যে একটা পোস্ট নিয়ে আলোচনা করেছি, পরবর্তীতে একটা ওয়েবসাইট, একটা ওয়ার্ডপ্রেস সাইট কীভাবে লাইভ করতে হয় সেটা দেখেছি। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লাইভ করার মানে সি প্যানেলের মাধ্যমে কিন্তু আরও প্রসিজিওর আছে, বাট আপাতত একটাই ইনাফ, একটা দিয়েই করেন। পরবর্তীতে যখন আপনারা লাইভ সার্ভার নেবেন তখন যদি আপনাদের সাপোর্ট দরকার পড়ে তাহলে ইনশাল্লাহ জানাবেন, আমি ওইটা নিয়েও হয়তো আপনাদেরকে একটা শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপাতত আমাদের জন্য এতটুকুই রিকোয়ারমেন্ট হলো। আচ্ছা, গত ক্লাসে আমরা এই যে ইন্টারফেসটা নিয়ে আলোচনা করছিলাম, শেষ মুহূর্তে সেটিংয়ে এসে আমরা আটকে গিয়েছিলাম, সময় শেষ মুহূর্তে ছিল। জেনারেল মেবি আলোচনা করেছি। আমরা সবসময় বলেছি যে যখন একটা ওয়ার্ডপ্রেস সাইট আমরা সেটিং করব, অবশ্যই ওয়ার্ডপ্রেস সাইটের জেনারেল যে ইয়াগুলো আছে, মেনটেনেন্সিগুলো বিষয় আছে, সেগুলো আমরা আগে থেকে ক্রিয়েট করে নেব, কারণ আমাদের এখানে যতগুলো টাইম জোন এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। কারণটা হলো আমরা যখন কোনো পোস্ট করি সেই পোস্টের অবশ্যই টাইম জোন মেনটেনেন্স হয়। আবার আমরা যদি কোনো পোস্টের স্ক্যাজুয়াল করতে যাই তখন সেই শিডিউলটাও কী অনুযায়ী হবে, আমার এই টাইম সেট অনুযায়ী হবে। সেজন্য অবশ্যই আমাকে কী করে দিতে হবে, এখানে টাইম সেটটাকে আমাকে কল করে দিতে হবে, ঠিক করে দিয়ে সেভ চেঞ্জ করে দিলে আমরা হয়ে যাবে। রাইটিং কাদের জন্য? রাইটিং হলো তাদের জন্য, দেখি আমরা, যারা পোস্টগুলো লিখবে। যেমন একটা পোস্টের সচরাচর একটা ডিফল্ট কিছু টপিক থাকে, যেমন ক্যাটাগরি। ক্যাটাগরি কী জিনিস? আমরা প্রতিটা নিউজ পোর্টাল পেজের কিন্তু এটা কি দেখি, ক্যাটাগরি দেখি, যে বিশ্ব সাম্প্রতিক, ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক, খেলাধুলা, এরকম অনেক, ফ্যাশন, মডেলিং, এরকম অনেকগুলো কি থাকে, টপিক থাকে, যে আন্ডারে কী করা হয়, এই যে অনেকগুলো নিউজ কভার করা হয়। এরকম ক্যাটাগরি যদি আপনার না থাকে তখন আপনি কি করবেন, একটা পোস্টকে আনক্যাটাগরাইজ হিসেবে রাখবেন। আপনি যদি রাখতে চান তখন এখানে রাখতে পারেন, বা আপনি চাইলেও চেঞ্জ করতে পারেন। ডিফল্ট পোস্ট ফরম্যাট আলোচনা করছিলাম, সেটা হলো যে আপনার যখন পোস্ট করেন, মানে যেখানে যে পোস্টিং সিস্টেমটা, সেই পোস্টটা আপনি কি করতে চাচ্ছেন, আপনি কি ইমেজের মাধ্যমে পোস্ট করেন, নাকি না আপনি অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করেন। যেমন এই যে চ্যাট বক্স, চ্যাটও কিন্তু একটা পোস্ট হচ্ছে, যেমন একজন একটা কথা বলো, আরেকজনের নিজের মতামত দিচ্ছে, এই যে চ্যাটিং হচ্ছে, চ্যাটটাও তো একটা পোস্ট হচ্ছে। গ্যালারি, লিঙ্ক, এরকম পোস্ট ফরম্যাটটা কী হবে, স্ট্যান্ডার্ড মানে হলো এখানে সবগুলোর ইনক্লুডেড, মানে সব রকমেরই একটা মাধ্যমিক অবস্থানটাকে স্ট্যান্ডার্ড বলে আর কি। আপনি এখানে চাইলে ইমেজও ইউজ করতে পারেন, ইউটিউবও ইউজ করতে পারেন, এগুলো সবগুলো ইউজ করতে পারেন। মেল সার্ভার, লগ ইন নেম, পাসওয়ার্ড, ডিফল্ট ভায়া ক্যাটাগরি, এগুলো আমরা বলছিলাম যে আমাদের এই কয়েকটা টপিক বর্তমান সময়ের জন্য দরকার নেই। এই যে এটা কেন দরকার নেই, কারণটা হলো পোস্ট ভায়া ইমেল, ইমেলের মাধ্যমে পোস্ট, যেখানে লিখতেছে টু পোস্ট টু ওয়ার্ডপ্রেস বাই ইমেল ইউ মাস্ট সেট আপ এ সিক্রেট ইমেল অ্যাকাউন্ট উইথ POP3 অ্যাক্সেস। এটা আমরা এখনও পর্যন্ত কেউ করিও নাই, করার দরকারও নেই, কারণ আপনি এখানে বসে বসে সব কাজ করতে পারতেছেন। এবার আপনি যদি ওয়ার্ডপ্রেস মোবাইলেও কাজ করতে চান তখন আপনি এখান থেকে পোস্ট, এখান থেকেও কী করতে পারবেন, করতে পারবেন। ঠিক আছে, মোবাইল দিয়েও প্রপারই একটা ওয়ার্ডপ্রেস সাইট মেনটেন করা যায়, বাট প্রবলেমটা হলো মোবাইল দিয়ে ইন্টারফেস মেকিং করা যায়। ইন্টারফেস নিয়ে আমরা এখনও আসিনি। ইন্টারফেস, এই যে ফ্রন্ট ইন্টের ব্যাকগ্রাউন্ড, এগুলো কীভাবে চেঞ্জ করবো, এগুলো আজকে একটু পরে আলোচনা করবো। তো এই হলো আমাদের অপশন আদিগুলো এখানে। এরপর আছে রিডিং। রিডিং কাদের জন্য? রিডিং হলো যারা পড়বে তাদের জন্য, তাই না? যে আপনি যখন একটা ওয়েবসাইট রিড করবেন, রিডাররা মূলত কোন পোস্টে ইয়াটা দেখবে, মানে কোন পেজে পোস্টগুলো দেখবে। যেমন দেখেন, আজকে আমি আমার ওয়েবসাইটে যাচ্ছি, সাথে সাথে সে পোস্টগুলো দেখাচ্ছে, তাই না? একটা ওয়েবসাইটে গেলে, যেমন আপনি যদি আমার MD আবদুল্লাতে যান, আপনি কি ডাইরেক্টলি কোনো পোস্ট দেখতে পান না, আগে একটা সুন্দর একটা অর্গানাইজ ডিজাইন। কেউ যদি পোস্ট পড়তে চায় তখন আমি এই যে তাকে ব্লক প্যানেলে নিয়ে যাই, নাকি আমার তো ইয়াটা তো এরকম, ইন্টেনশনটা এরকম, আমি ইনস্ট্যান্টলি কাউকে কোথাও নিয়ে যাই না। তো আপনি যদি চান যে এই যে এরকম আপনি একটা সেট তৈরি করবেন, একটা পেজ আলাদা করে সেকশন তৈরি করে আগে আলাদা করে তাকে পাঠাবেন, সেটাও আপনি করতে পারেন। সেটা কীভাবে, সেটা করার জন্য এই যেখানে সে বলে দিছে স্ট্যাটিক পেজ দিয়ে দেন, যে কোথায় চলে যাবে। যেহেতু আমাদের কোনো অতিরিক্ত নতুন পেজ নেই, তাহলে আমাদের তো আবার দরকার নেই। ব্লক পেজ শো কয়টা করবে, এখানে যে ব্লক পেজ দেখাচ্ছে, এই যে টেস্ট আসছে, সিজলিং সামার আসছে, হ্যালো ওয়ার্ল্ড থাকতো, তো এখানে যে 3টা আসছে, এরকম করে 10টা পোস্ট শো করবে। এখানে যদি কমায় দেন আরও কম দেখাবে, বেশি দিলে আরও বেশি দেখাবে। এরপরে ফিডস। ফিডস মূলত আপনাদের জন্য না, যারা ডিজিটাল মার্কেটার তাদের জন্য বেশি ব্যবহার করা হয়। যেমন আপনি যদি একটা কোম্পানির, আমি যদি একটা দেখি banglaNotice.com/ এখানে জাস্ট আপনি একটা কি দেন, FWDS ফিডস। এই যে মানে এটা মূলত হয় কি, এটা মূলত হয় যে
কন্টেন্টের জন্য কোন কন্টেন্টগুলো আপনি এখানে দেখতে যাচ্ছেন, এটা আমাদের কাজ না, এটা হলো কাদের কাজ, যারা ডিজিটাল মার্কেটের কাজ করে তাদের জন্য এটা। তো ফিড আমাদের দরকার নেই। তো এখানে আমরা যদি বলতে চাই ফিডের মধ্যে কিছু অতিরিক্ত এক্সট্রা ফিচারের জন্য, তো এটা তারা রাখবে কি রাখবে না, এটা তারা রাখছে। পরবর্তী সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা আমাদের দরকার। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি আমরা কি করবো, আপাতত ডিসকারেজ, যখন আমাদের সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি আর দরকার নেই তখন আমরা কি করব, ইনকারেজ করে দেব। ডিসকাশন, ডিসকাশন বলতে গেলে কি ডিসকাশন হয়, আমরা একটা ওয়েবসাইটের মাধ্যমে কি ডিসকাশন করতে পারি, অনেক ধরনের ডিসকাশন হয়, কমেন্ট সেকশন ডিসকাশন হয়, তাই না? তখন এখানে ডিসকাশন কোথায় কি করতে পারবে কি না এই সিস্টেমটা এখানে। ডিফল্ট পোস্ট সেটিং, অ্যাটেম্প্ট টু নোটিফাই এনি ব্লগস লিঙ্ক টু দ্য from the post, attempt to notify any blocks linked to from the post, from এর ভিতরে কোনো পোস্ট থাকলে, পোস্টের ভিতর কোনো লিঙ্ক থাকলে, ব্লক লিঙ্ক, সেটা যেন অবশ্যই কি করা হয়, আপনাকে নোটিফিকেশন করা হয়। যেখানে কি আছে, ফর এক্সাম্পল আপনার এই ইয়াতে ওয়ার্ডপ্রেস সাইটে আপনার ধরেন কতজন আছে, অ্যাডমিন প্যানেল বা প্যানেল মেম্বার আছে 10 জন, 10 জনের মধ্যে আপনি তো অ্যাডমিন 5 জনকে রেখেছেন যারা কি করে, ব্লক করে, মানে ব্লগ পোস্ট করে। এখন ওই ব্লগগুলোতে কোনো লিঙ্ক আছে কিনা এগুলো দেখার চেক করার জন্য আপনাকে সে নোটিফাই করবে কিনা, এটা একটা। অ্যালাউ লিঙ্ক নোটিফিকেশন ফ্রম দ্য আদার ব্লগ, এই যে এটা মানে হলো যে অন্য কোনো ইউজার এসে আপনার এই ব্লগে পোস্ট করতে, কমেন্ট করতে পারবে কিনা, তাও আবার লিঙ্কের সাথে, থ্রু লিঙ্ক। এটা যদি করতে চায় তাহলে আপনি তাকে দিতে পারেন। সেমন কিভাবে, আপনি যদি এই যে এখানে একটা ব্লগ দেখতে পাচ্ছেন, আমি এটা টেস্টিং ব্লগ দিয়েছি, এই টেস্টিং ব্লগে আরেকজন ইউজার কিভাবে অ্যাক্সেস পাবে, সে তো অ্যাক্সেস পাবে না, সে অ্যাক্সেস পাবে হলো এই যে রিপ্লেতে, ঠিক আছে? এখানে যদি কেউ কমেন্টে যদি কি করে, আমার ওয়েবসাইটের লিঙ্কটা ফর এক্সাম্পল দিয়ে দিল, এটাও তো একটা তাই না, এটাও তো একটা লিঙ্ক। এই যে এই লিঙ্কটা কেউ পোস্ট করছে কিনা এটা যাচাই করার জন্য আপনি কি করতে পারেন, আপনি এখানে যাচাই করতে পারবেন। অ্যালাউ পিপল টু সাবমিট কমেন্ট অন নিউ পোস্ট, পিপলরা কি আপনার পোস্টে কমেন্ট করতে পারবে কিনা এটা। তো মূলত এখানে হয় যে এটা একটা ডিফল্ট সেটিং, এটাকে কি বলা হয়, ডিফল্ট সেটিং। আপনি কিন্তু প্রতিটা পোস্ট, মনে করেন যে আপনার 10টা পোস্টের মধ্যে 2টা পোস্টের কি লাগবে, আপনি কমেন্ট সেকশন অন রাখবেন, বাকি 8টা পোস্টের জন্য রাখবেন না, আপনি কিন্তু ম্যানুয়ালি করতে পারেন। ওই যে অ্যালাউ প্রিং ব্র্যাক ট্র্যাক ব্যাক এগুলো আমরা কিন্তু তখন অফ করে দিতে পারতাম। সেম টু সেম কমেন্ট সেটিং আছে, ইমেল বি হোয়েন এভার আছে, বিফোরে কমেন্ট অ্যাপিয়ার্স আছে, কমেন্ট মডারেশন আছে, ডিস অ্যালাউ কমেন্ট কিস আছে। কমেন্ট মডারেশন কি, ফর এক্সাম্পল আমরা কি করতে পারি না, এই যে আমরা কিন্তু ফেসবুকে আমরা ওই ভায়োলেশন রিলেটেড যেসব ওয়ার্ডগুলো আছে সেগুলো কিন্তু ইউজ করতে পারি না। তখন এটা কিভাবে সে করে, সে কিওয়ার্ডটা ক্যাচ করে। তো তার মানে এই কিওয়ার্ডটা কোথাও না কোথাও আগে থেকে অলরেডি লিস্টেড করা আছে যে এই কিওয়ার্ডগুলো আপনি কি করতে পারেন না, ফেসবুকে ইউজ করতে পারবেন না। তাহলে আপনাকে এখন কি করতে হচ্ছে, এই যে এখানে দেখেন, when a comment contains the words is content another name, author name, URL, email, IP address or browser urgent string, it will be held in the moderation। তার মানে এখানে যদি কেউ এইসব, ধরেন আমি এখন বলতেছি যে কেউ আমার পোস্টে রোজ লিখতে পারবে না, যদি লেখে তাহলে সাথে সাথে কমেন্টটা কি হয়ে যাবে না, কবে না পাবলিশ হবে না, সেটা মডারেশনে চলে যাবে। আমি যদি পাবলিশ করি তাহলে পাবলিশ হবে। সেম টু সেম এখানে, এখানে পাবলিশ মানে মডারেশনে যাবে না, একেবারে ডিসঅ্যালাউ করে দিবে। এই যে এখানে সে বলে রাখছে। এরপর হচ্ছে যারা লগ ইন আসবে, মানে ইউজাররা যারা লগ ইন থাকবে তাদের অ্যাভাটাররা কি থাকবে, ম্যাক্সিমাম রেটিং, সরি অ্যাভাটার ডিসপ্লে কি থাকবে কি থাকবে না। এই যে দেখেন আমি এখন একটা কি করছি, কমেন্ট করছি, এখানে কি একটা আইকন আছে না, এই আইকন কি থাকবে কি থাকবে না এটা কিন্তু এখানে যাচাই করতেছে। ম্যাক্সিমাম রেটিং, এরপর আছে ডিফল্ট অ্যাভাটার, আপনি যদি এটা দেন এগুলো দেন, এগুলো কি করবে, একটার পর একটা কাজ করবে। তো এটা হলো ডিসকাশন। এরপর আছে মিডিয়া। মিডিয়ার কাজটা কি, মিডিয়ার কাজটা হলো আপনি যখন একটা ইমেজ নিয়ে কাজ করেন, জানি আমরা সবাই জানি যে আমরা প্রতিজনই একটা ওয়েবসাইটে ইমেজের প্রয়োজন পড়ে। যখন আপনি ইমেজ প্রদান করেন তখন কি হয়, ওই ইমেজটা সাইজ বড় হওয়ার কারণে আপনার ওয়েবসাইটটা তুলনামূলক ভারী হয়ে যায়, তাই না? এটা আমরা সবাই জানি। তো ওয়ার্ডপ্রেস কি করে, এই জায়গাটা থেকে বেঁচে থাকার জন্য সে একটা ইমেজকে 3 ভাগে ভাগ করে, মানে 3টা ইয়াতে 3 ভাবে কনভার্ট করে, 3টা সাইজে। একটা হলো থাম্বনেল সাইজ, মিডিয়াম সাইজ আর একটা হলো লার্জ সাইজ। এখন থাম্বনেলে কনভার্ট করার কাজটা কি, কাজটা হলো যে যখন যে জায়গায় যে স্ক্রিনে কি হবে এটার অ্যাপিয়ারেন্সটা হবে, তখন যেন ফ্লেক্সিবল এবং আমার স্ক্রিনের স্পিডটা যেন সর্বোচ্চ রকমের কি থাকে, এই যে থাকে, আপনি কাজ করতে পারেন। তো এখানে অনেক বড় একটা আছে। তারপরে এখানে আবার তারপর বলে দিচ্ছি the size listed below determine the maximum dimension on pixel to use when adding an image
ইনটু দ্য মিডিয়া লাইব্রেরি। ঠিক আছে, এরপরে কি আছে, আপলোডিং ফাইল, অর্গানাইজ মাই আপলোড ফাইল ইনটু মান্থ এন্ড ইয়ার বেস ফোল্ডার। ওই যে আমরা একসময় কি বলি ফাইলটাগুলোকে যেমন ইয়া করি নেম বাই মানে ইয়া করি, কি বলি এটাকে এএসসি কি বলে, অ্যাসিনক্রোনাইজ না কি জানি বলা হয়, এএসসি এই যে এই যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, আরে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করা যায়, সেটা আপনি করবেন কিনা, সবকিছু করার পর সেভ চেঞ্জ। পারমালিঙ্কস, এটা খুবই গুরুত্বপূর্ণ। পারমালিঙ্ক মানে কি? পারমালিঙ্ক মানে হলো একজন ব্লগার যখন কোনো ব্লগ পোস্ট করবে, যেমন আমি যে টেস্ট করলাম, টেস্ট ব্লগ করার পর যেখানে ভদ্রলোক কি করতে পারছে, এখানে দেখেন তো কি ইউআরএলটা জেনারেট হচ্ছে, সেই ইউআরএল জেনারেটেডটাকে কি বলা হয়, পোস্ট নেম বলা হয়, মানে পারমালিঙ্ক বলা হয়। এখন কথা হলো আমরা এখান থেকে তো অনেকগুলো আছে, আপনি সেখান থেকে কোন পারমালিঙ্কটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি, আমরা হলো এই যে পোস্ট নেমটাকে সবচেয়ে বেশি ব্যবহার করি। তৈরি দেওয়ার পর সাথে সাথে এটাকে সেভ করবেন। এরপর আছে প্রাইভেসি পলিসি, লাইট স্পিড ক্যাচ, কলাপস মেনু। তো প্রাইভেসি পলিসিটা আমরা একটা কিছু রুলস রেগুলেশন আপনি এগুলোকে পড়ে নিতে পারেন। এই যে আরেকটা হলো যে আপনার, এটা তো একটা হলো ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি, আরেকটা হলো যে আপনার নিজস্ব যে ওয়েবসাইট আপনি কি করবেন, রান করবেন, এখানে সেটার একটা প্রাইভেসি পলিসি পেজ থাকার দরকার না, তখন আপনি কি করবেন, এখানে প্রাইভেসি পলিসির পেজটা আপনি এখানে দিয়ে দেবেন। এখানে যদি দিয়ে দেন, সে কি করবে, প্রাইভেসি পলিসির পেজ অটোমেটিক্যালি কাজ করবে। এরপর কি আছে, লাইট স্পিড ক্যাচ। লাইট স্পিড ক্যাচের কাজ কি? লাইট স্পিড ক্যাচের কাজ হলো কিছু অতিরিক্ত অ্যাডভান্স সিকিউরিটি, যেখানে আপনার ক্যাচ মানে ক্যাশ ফাইল নিয়ে কাজ করবে আর কি। যদি ধরেন কোনো ভিজিটর আপনার ওয়েবসাইটে ভিজিট করলো, লগ ইন করছে, ওই ভিজিটরের ক্যাশ ফাইল এই জিনিসগুলো মেনটেন করে আপনার কী করতে পারবেন, আপনি এগুলোকে অ্যানালাইজ করতে পারবেন। বাট এগুলো আমাদের এতটুকু দরকার নাই, বাট আপনি যদি চান ভালোভাবে রিসার্চ করার জন্য লাইট স্পিডটাকে একটু ভালোভাবে আপনি চাইলে অবজার্ভ করতে পারেন। ইউটিউব আছে, অনেকগুলো প্রসেস আছে। সবাই আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। দেখতে পাচ্ছেন ক্লিয়ার? কোনো বাফার হচ্ছে? ওকে, তো আমরা পুরো টুল কিটের একটা আলোচনা করে ফেলছি, তারপর আমাদের এখান থেকে অ্যাপিয়ারেন্স আর একটা হলো প্লাগইনস, এই দুটো জিনিসের এখনো আমরা কি করিনি, কোনো আলোচনায় আসিনি। আজকে আমরা কি করি, একটু অ্যাপিয়ারেন্সের একটু আলোচনা করি। অ্যাপিয়ারেন্স কি অ্যাকচুয়ালি? আচ্ছা, আজকে আমরা যখন এতটুকু রিসার্চ করতেছি, বেশিরভাগ সিস্টেমগুলোই কি পোস্ট রিলেটেড, তাই না? মানে আপনার কাছে মনে হচ্ছে সবগুলো সিস্টেমে তো পোস্টিংয়ের উপরই বেস করে, তাহলে কি এখনো পর্যন্ত কি ওয়ার্ডপ্রেস কি এখন একটা ব্লগ সাইট রয়ে গেল না? কারণ আমি এখানে টুল দেখাচ্ছি, টুলের মধ্যে যত ইম্পোর্ট এক্সপোর্ট, সেটিংয়ের মধ্যে যত সেট আছে সবগুলোতে পোস্টের অনুযায়ী হচ্ছে। ওয়েল, এখানে বিষয়টা হলো যে সব কিছু সেটিংটা তো পোস্ট অনুযায়ী আছে, বাট আপনি যখন আপনার সাবজেক্ট রিলেটেড কাজ করবেন, তখন আপনাকে অবশ্যই আপনার টপিকটা কী করতে হবে, চুজ করতে হবে। সেই টপিকটা চুজ করার জন্য আপনার অ্যাপিয়ারেন্স আছে। ফর এক্সাম্পল, এই যে এখানে যে আপনি আজকে একটা কী দেখতে পাচ্ছেন, আমি যদি এটাকে আবার একেবারে প্রথম পেজে চলে যাই, এখানে আপনি কি একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন, অ্যাজ ইউজুয়াল একবারে খুবই নর্মাল একটা সিমিলার ইন্টারফেস। এখন কথা হলো, এই সিমিলার ইন্টারফেস থেকে আপনি যদি আরেকটু অ্যাট্রাকটিভ ডিজাইন চান, তখন অবশ্যই আপনি চিন্তা করবেন যে ভাই আরও কীভাবে সহজে আরও অ্যাট্রাকটিভ ডিজাইন খোঁজ পাওয়া সম্ভব, তখন আপনি একটা রিসার্চে নামবেন। ওয়েল, এটার বিষয়টা হলো যে যখন আপনি এরকম রিসার্চ করতে চাবেন, তখন আপনি একটু লিখবেন যে আপনার কি দরকার অ্যাকচুয়ালি। ধরুন আমি এখন আজকে আপনাদেরকে একটা নিউজ পোর্টাল ওয়েবসাইট ক্রিয়েট করা দেখাবো। আপনি এখানে লিখবেন যে নিউজ পোর্টাল ওয়ার্ডপ্রেস থিম। দেখেন অনেক নিউজ পোর্টাল ওয়ার্ডপ্রেস থিম আপনার সামনে কি হবে, অ্যাভেলেবেল হবে। এই যে এখানে দেখেন, আচ্ছা এখন এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো কি এক একটা থিম। থিম মানে কি আমরা এটা কি জানি? ধরেন আপনি একটা আজকে একটা ওয়েব পেজ তৈরি করলেন, সেটাও কিন্তু একটা থিম। আমার মানে যাই তৈরি করে না কেন, ছোট হোক বড় হোক, একটা থিম। আজকে আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করছি, এটা কি আমার ওয়েবসাইটের থিম। আমার ওয়েবসাইটে যতটুকু ফিচার দেওয়ার দরকার, যতটুকু ফিচার আমি ইনক্লুড করে আমি ওয়েবসাইটটাকে রান করে দিছি, তার মানে এটা কি, এটাও একটা থিম। সেম টু সেম আপনার এখানে যে ওয়েবসাইটটা দেওয়া আছে, সেটাও কিন্তু একটা থিম, এবং সেই থিমটা কোথায় পাবেন, অ্যাপিয়ারেন্সের মধ্যে। এবং এখানে দেখবেন যে 3টা থিম ওয়ার্ডপ্রেসের ডিফল্টভাবেই কি করা আছে, ইনস্টল করা থাকে। 3টা থিম, এই যে এই 3টা,
এখন এই তিনটা থিমকে আপনার দরকার আছে, তিনটা থিম থেকে যে কোনো একটা দরকার, বাকি দুটোর দরকার নেই। আপনি চাইলে এই দুটোকে কি করে দিতে পারেন, এই যে ক্লিক করে ডিলিট করে দিতে পারেন। ওকে দেন, এটা ডিলিট হয়ে গেল। এইটাকে ধরলেন, ডিলিটে সিলেক্ট করলেন, ওকে দিলেন, ডিলিট। এটা হলো কি থিমের কাজ। এখন কথা হলো আপনার তাহলে নতুন থিম দরকার না, অ্যাড নিউতে যাবেন। অ্যাড নিউতে যাওয়ার পর আপনি এখান থেকে যে কোনো থিমের সার্চ করবেন, সেই থিমগুলো আপনি এখানে জেনারেটেড পেয়ে যাবেন। এখন কথা হলো থিমের কাজটা কি। অলরেডি থিমের কাজটা হলো যে আপনি থিমের মধ্যে কিছু ফিচার আছে, সেই ফিচারগুলোকে ব্যবহার করে আপনি আপনার মতো নিজস্ব একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন, অথবা থিমের মধ্যে কিছু ডেমো অলরেডি ইমপ্লিমেন্ট করা আছে, আপনি ওই ডেমোর ব্যবহার করে আপনি একটা ওয়েবসাইট বিল্ড করতে পারেন। যেমন দেখেন যে এখানে যা কতগুলো থিম দেখছেন, এই হ্যালো এলিমেন্টর, অ্যাস্ট্রা 2020, ওশেন ডাব্লিউপি 2017, কেডেন্স, নেভি, পরে জেনারেট প্লাস, জেনারেট প্রেস, পপুলার এফএক্স 2019, সবগুলোই থিম, এবং প্রতিটা থিমই কি এক একটা সাবজেক্টের উপর বেস করে তৈরি করা। আপনার এখন দরকার হলো নিউজ পোর্টাল থিম। আপনি এখানে যান, এখানে কি লেখেন যে আপনার একটা নিউজ পোর্টাল থিম দরকার। এটা লেখার পর আপনি এখান থেকে যতগুলো থিম আপনি দেখতে পাবেন সবগুলোই কি থিম, নিউজ পোর্টাল থিম। এই যে দেখেন ইন্টারফেসগুলো একবার জেনারেট করে দেখেন, আপনি বুঝতে পারবেন। যেমন এই যে এখানে দেখেন এটা একটা নিউজ পোর্টাল থিম। আপনি যদি এই থিমটাকে ইনস্টল করেন তাহলে আপনার ওয়েবসাইটটা দেখতে কি হবে, অনেকটা এরকম হবে। ওয়েল, আবার ব্যাকে চলে যাই। আপনি যদি এই ওয়েবসাইটটাকে ইনস্টল করেন, রান করেন, ওয়েবসাইটটাকে এইভাবে দেখতে পাবেন আপনি। এই যে তার মানে এখন যে এরকম একটা শুকনা কাঠি মনে হচ্ছে যে কিছুই নাই, মানে পুরো একটা মরুভূমির মতো একটা জায়গা দেখা যাচ্ছে, সেটার মধ্যে আরও কিছু সুন্দর সুন্দর অ্যাট্রাকটিভ ডিজাইন হয়ে আসবে। ওয়েল, চলেন আজকে আমরা এটা ইনস্টল করব। এই যে এখানে একটা ইনস্টল বাটন আছে, অথবা এখান থেকেও কি করা যায়, যে মাউসটা হোভার করলে ইনস্টল করা যাবে। ইনস্টলে ক্লিক করেন, এই যে ইনস্টল হয়ে গেছে। এখন অবশ্যই থিমকে কি করতে হয়, অ্যাক্টিভেট করতে হয়। যখন আমি থিমটাকে অ্যাক্টিভেট করলাম, দ্যাট মিনস আমার এক থিম থেকে আরেকটা থিম কনভার্ট হয়ে গেল, মানে এই থিমটাই অ্যাক্টিভেট হয়ে গেল। তার মানে আমার এই দ্বিতীয় থিমের দরকার নেই, বাট একটা ডিফল্ট থিম থাকা ভালো। এখন আপনি আপনার ওয়েবসাইটটাকে যেখানে একবার রিলোড করে দেখেন তো, দেখবেন যে পুরো চেহারাটাই কি হয়ে গেছে, এই সাইটে বদলে গেছে। আমার একটা টেস্টিং ইয়ে আছে, এখানে আমি একটা কি করেছি, গত ক্লাসে আমি একটা পোস্ট করেছি, সেটা আছে, মানে পুরোটাই কি অর্গানাইজলি আছে। তো এটা তো একেবারে বেসিক থিম। এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে ভদ্রলোক বলছে যে আপনি যদি আমার থিমটা ইনস্টল করেন তাহলে দেখেন কত সুন্দর একটা ডিজাইন দেখতে পাবেন। এখানে দেখেন তো কত সুন্দর ডিজাইন অলরেডি, বাট আপনি যখন ইনস্টল করলেন দেখলেন যে কি এখানে তেমন কিছুই নেই, জাস্ট একটা খালি পেজ। বিষয়টা হলো যে এখানে কি কোনো কি হইলো অ্যাকচুয়ালি আপনি পাইলেন না বিষয়টা, এটা কি এমন? বিষয়টা হলো যে না, আপনি এখনও এই থিমের প্রপার গাইডেন্সটা ইনস্টল করেননি, শুধুমাত্র থিমটা ইনস্টল করেছেন। এই যে দেখেন এখানে কিছু বলতেছে, সাজেশন বলতেছে যে দিস থিম রিকমেন্ড দ্য ফলোয়িং প্লাগইন। এখন আসেন, প্লাগইন যেহেতু মেনশন করছে, প্লাগইন সম্পর্কে কিছু জানি, তাই না? প্লাগইন কাকে বলে? প্লাগইন বলা হয় কোনো থিমের এক্সট্রা যদি কোনো ফিচার থাকে দরকার পড়ে, যেটা আপনার ওই থিমের মধ্যে নাই, তখন সেটা আমরা ইউজ করি প্লাগইন। ফর এক্সাম্পল, একটা থিম, ধরেন আপনি একটা থিমকে ব্যবহার করছেন কিসের জন্য, নিউজ পোর্টালের জন্য, অথবা আপনি একটা থিম ইউজ করছেন অ্যাজ এ ই কমার্স ওয়েবসাইটের জন্য। যখন আপনি একটা থিম ই কমার্স ওয়েবসাইটের জন্য তৈরি করছেন, তখন আপনি অবশ্যই ই কমার্স ওয়েবসাইট যখন তৈরি করার কারণে আপনাকে অবশ্যই এখন কি করতে হবে, ই কমার্স ওয়েবসাইট ইনস্টল করতে হবে। এখন ই কমার্স ওয়েবসাইট যখন আপনি ইনস্টল করেন, তখন কিন্তু আপনার চাহিদা মতো সব কিছুর ফিচার কিন্তু অ্যাভেলেবল থাকে না, কোনো থিমেই দিবে না। তাহলে এখন আপনাকে কি করতে হবে, ওই থিমের বাহিরে আরও কিছু ফিচার যখন প্রয়োজন পড়তেছে, তখন আপনি ওই থিমের সামঞ্জস্যে প্লাগইন আপনাকে ইনস্টল করতে হবে। তার মানে হলো কোনো এক্সট্রা ফিচার যদি আপনার প্রয়োজন পড়ে, সেটা কে করবে, আমাকে প্রদান করবে, প্লাগইনস। সেজন্য আমরা এখানে একটা দেখেছিলাম যে যখন আপডেট আসে তিনটা জিনিসের উপর আসে, একটা হলো থিম, প্লাগইন, আর একটা হলো ওয়ার্ডপ্রেস ইয়ার উপরে, ভার্সনের উপরে। তখন এখানে বলতেছে যে এখান থেকে ওর কটা দরকার, একটা, দুইটা, তিনটা, চারটা, তিনটা ইয়া দরকার। আমি বলেছি ঠিক আছে, তুমি তাহলে কি করো, এগুলোকে ইনস্টল করো। এই যে বিগিন ইনস্টলিং প্লাগইনস,
এই যে বলতেছে এই 3টা ফাইল লাগবে, আমি কি করলাম সবগুলো প্লাগইনকে সিলেক্ট করে আমি এখান থেকে ইনস্টলে ক্লিক করলাম, অ্যাপ্লাই করে দিলাম। এই যে সময় নিবে, সময় নিয়ে একটা একটা করে কি করে নিবে, ইনস্টল করে নিবে। ওকে, একটা কাজ শেষ, আরেকটা বাকি রয়ে গেছে না, এই যে নিউজ পোর্টাল নিয়ে কি করতে বলতেছে, সে আরো কিছু রিসার্চ করতে বলতেছে। আবার কি করলাম, গেট স্টার্ট। এই যে প্রসেসিং ডান। এই যে দেখেন, এখন কথা হলো এটা কি আসছে, আগে তো আসে নাই, এখন এটা কেন আসছে? ওয়েল, এটার বিষয়টা হলো আমরা যখন থিম ইনস্টল করছি, থিমের মধ্যে কি থাকে না, নর্মালি কোনো ডেমো থাকে না। থিমের মধ্যে থাকে হলো আপনি আপনার থিমকে কিভাবে ডিজাইন করে সাজাবেন সেটা আপনার উপর। বাট যখন আপনি কি করেন, এই যে ডেমো ইম্পোর্টার কোনো ভার্সন ইনস্টল করেন, তখন আপনি চাইলে আপনার এই ওয়েবসাইটে অলরেডি কোনো একটা ডেমো ইমপ্লিমেন্ট করতে পারেন। যেমন এই যে এই নিউজ পোর্টালের একটা ডেমোটা আমি দেখেছিলাম, আমার এটা ভালো লাগছে, আমি এখন এই ডেমোটা ইম্পোর্ট করব, বা ভিউ ডেমো দিয়ে আপনাকে দেখতে পারেন যে আপনি যদি আপনার ওয়েবসাইটে রান করেন তাহলে এই ডেমোটা দেখতে কেমন হবে, আপনার ওয়েবসাইটে দেখতে কেমন হবে। এবং এখানে যদি দেখতে পারেন যে আপনার ওয়েবসাইটটা এখন এখানে এরকমটা আছে, আপনি যদি ডেমো ইম্পোর্ট করেন তাহলে কি হবে, এই ওয়েবসাইটটাই ওইভাবে দেখতে পাবেন। তাহলে আমি চলেন এখন আমি কি করব, এই ডেমোটাকে ইম্পোর্ট করব। এখন বলতেছে শিওর কিনা, বলো যে হ্যাঁ শিওর। শিওর করার পর সে এখন বলতেছে যে আমার কিছু প্লাগ ইন লাগবে আর কিছু কাজ লাগবে আমার। আমি বলছি ঠিক আছে, তুমি কি করো, তুমি তোমার মতো সময় নিয়ে কাজ করো। এই যে সবগুলো প্লাগ ইন রিকোয়ারমেন্ট, মানে তার যেগুলো যেগুলো লাগবে সে সেগুলো নিয়ে কাজ করে নিচ্ছে। এখন যদি একটু খেয়াল করেন, যখন আমাদের সবগুলো কমপ্লিট হয়ে যাবে, এই যে সব কিছু কাজ ডান, ইম্পোর্ট করে নেব। আপনার এই ওয়েবসাইটে একটা সম্পূর্ণ একটা মানে রিয়েলিস্টিক ওয়েবসাইট কি হয়ে যাবে, ইমপ্লিমেন্ট হয়ে যাবে যখন এটা ইম্পোর্টিং কমপ্লিট হবে। একটু সময় নেয়, হ্যাঁ, যেহেতু অনেকগুলো ফিচার অ্যাড হচ্ছে, অনেকগুলো কার্যক্রম ব্যাকে হচ্ছে, একটু সময় লাগবে। এই যে কি বলতেছে, বলতেছে যে সবকিছু কমপ্লিট, আপনার ডেমোটা কি হয়ে গেছে, ইম্পোর্ট হয়ে গেছে সাকসেসফুল। এখন আমি আমার ওয়েবসাইটটা যদি এখান থেকেও ভিজিট করতে পারি, ভিজিট করতে পারবো, বা এখানে যদি আপনি পেজটাকে রিলোড করেন, দেখবেন যে আপনার পেজটা কি হয়ে গেছে, একটা নতুনত্ব ভাব চলে আসছে। ওয়েল, এখন কথা হলো এত বড় এটা কি আসছে। ওয়েল, আমরা যখন একটা কি করেছিলাম, আমরা আমাদের লোগো মেবি চেঞ্জ করেছিলাম, যার ধরুন এটা লোগো হিসেবে আসছে। দেখেন তো সব কিছু কি তার মোতাবেকই আসে, যেমন আমি চেয়েছি। আপনি যদি এখন এটা ব্রাউজ করেন সব দেখতে হবে। এখন কথা হলো এটাকে আমি কিভাবে কাস্টমাইজ করতে পারি। কাস্টমাইজ করার জন্য কোনো পেজকে যদি আপনি কাস্টমাইজ করতে চান, এই যে উপরে একটা বাটন আছে কাস্টমাইজ, অথবা আপনি যদি এই যেখান থেকেও যদি আপনি কাস্টমাইজে ক্লিক করেন কাস্টমাইজে চলে যাবে, অথবা আপনি যদি যেখান থেকেও যদি কোনো কাস্টমাইজে যান, কাস্টমাইজে ক্লিক করেন, কাস্টমাইজ করতে পারেন। অনেক জায়গা থেকে কাস্টমাইজ করা যায়, তো সবচেয়ে কাছাকাছি হলো এই যেখান থেকে কাস্টমাইজ করা। তো এখান থেকে আপনি কাস্টমাইজে যান, কাস্টমাইজ যাওয়ার পর আপনি দেখবেন যে বাম পাশ থেকে একটা সেটআপ বার চলে আসবে। এই যে দেখেন, এখন কথা হলো এখানে সেটআপিং এর মধ্যে এটা মূলত কি, এটা হলো ওয়ার্ডপ্রেস কাস্টমাইজার। এটাকে কি বলা হয়, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজার। এটার কাজ হলো ওয়ার্ডপ্রেসের মধ্যে যেসব মেইন টপিকগুলো আছে, যেমন
হেডার ফুটার এগুলো কিন্তু খুবই মেইন একটা ওয়েবসাইটের মেইন টপিক। তো এই মেইন টপিকগুলোকে মেনটেনেন্সি করে। যেমন এই যে দেখেন এখানে আমার এটা ইমেজ একটা লোগো হওয়ার দরকার ছিল, বাট এখানে আসে অন্য কিছু। সেটা আমি করার জন্য এই যে এখানে আমি ক্লিক করলাম লোগোটাকে আমি রিমুভ করে দিলাম, রিমুভ হয়ে গেল। এখন আপনার কোনো লোগো আছে কিনা, যদি থাকে আপনি যখন এখানে ইমপ্লিমেন্ট করেন তাহলে কি হয়ে যাবে, সেটা অ্যাজ এ লোগো হিসাবে ইমপ্লিমেন্ট হয়ে যাবে। দেখি মিডিয়া লাইব্রেরিতে কোনো লোগো আছে কিনা। এই যে একটা লোগো আছে ওদের। পাবলিশ করে দেন, পাবলিশ করতে হবে, অলওয়েজ পাবলিশ করতে হবে। হ্যাঁ, পাবলিশ করে দিয়েছেন। এখন যদি আপনি আপনার ওয়েবসাইটটাকে আরেকবার দেখতে চান, তো আমি একটু কি করি, এই ওয়েবসাইটে আমি এটাকে এই যেখানে আবার পেস্ট করি। দেখেন তো আপনার ওয়েবসাইটের লোগো কি আসছে, আমি যেটা ইমপ্লিমেন্ট করেছি সেটা আসছে। ডান পাশে এতটুকু জায়গা খালি কেন, এটা মূলত খালি জায়গা না, এখানে তারা দিয়েছিল, এখানে আপনি চাইলে যেন কি করতে পারেন, কোনো একটা ব্যানার অ্যাড করতে পারেন। এই যেখানে অলরেডি একটা ব্যানার সিলেক্ট করা আছে, তারপরও কাজ করছে না, তার আরেকবার সিলেক্ট করে দিন। যেটা আমাদের ব্যানার, ঠিক আছে, এটা হলো ব্যানার ইমেজ। এটাকে আপনি ডান করে দিলে কি হয়ে যাবে, এটাও ডান হয়ে যাবে। পাবলিশ করে দিলাম আমি। এখন যদি রিলোড করি, এটা মাঝে মাঝে আসে, মাঝে মাঝে একটু প্রবলেম করে, বাট এটাও চলে আসবে। ঠিক আছে, তো এইভাবে আমরা কি করে থাকি, এই যে আপনি এখন কোন জায়গায় কি কাস্টমাইজ করবেন সব অপশন এখানে অ্যাভেলেবল। এখান থেকে যখন এই যে জাস্ট খালি পেন টুলটাতে ক্লিক করবেন, যেমন আপনি চাচ্ছেন যে এই যে এখানে যে কন্টেন্টগুলো আছে এগুলো তো আপনার না, এগুলো কার, এগুলো ওদের। তো এখন কথা হলো আপনি আপনার কন্টেন্ট পাবলিশ করবেন না, এই জাস্ট খালি এই যে পেন টুলে ক্লিক করেন, এখান থেকে এই যে আপনার স্লাইডার, এটা হলো স্লাইডার ক্যাটাগরি, এখানে আপনি কোন কোন কন্টেন্ট দিবেন কোন কোন কন্টেন্ট দিবেন না সেগুলো এখানে দিতে পারেন। এই যে গ্যাজেট দিবেন, ফুড দিবেন, টেকনোলজি দেওয়া আছে, আমি স্পোর্টস দিব, আমি সেজন্য টেকটা কেটে দিলাম, তাহলে দেখবেন সবগুলো কি চলে আসবে, এখন স্পোর্টস রিলেটেড কন্টেন্ট চলে আসবে। এই যে দেখেন স্পোর্টস। এরপর আছে এই যে ডান পাশেগুলোকে বলা হয় যে ফিচার কন্টেন্ট। এখন আপনি এগুলোকে চেঞ্জ করবেন কিনা, এগুলো যদি চেঞ্জ করতে চান এখানে চেঞ্জ করে দিতে পারেন, যে আপনার এটা লাগবে না, আপনার ক্যাটাগরি বেস লাগবে, এই ক্যাটাগরি লাগবে, সেগুলো দিতে পারেন। এরপরে যে এখানে এই সেকশনে কিছু চেঞ্জ করতে চাইলে যেখানে ক্লিক করেন, এখান থেকে কি চেঞ্জ করবেন এটাও আছে, স্পোর্টস থেকে কি চেঞ্জ করবেন সেটা আছে। সর্ব ধরনের চেঞ্জ আপনি করতে পারবেন এই যে এখান থেকে জাস্ট খালি পেন টুলগুলো থেকে যদি আপনি সিলেক্ট করেন। ঠিক আছে, এই যে সব জায়গায় পেন টুল আছে। অলরেডি একটা ওয়েবসাইট কিন্তু আপনি খুব সহজে করে ফেলতে পারছেন, জাস্ট খালি 3 মিনিটে। এই জন্যই বেশিরভাগ মানুষ এখন, বা বেশিরভাগ বিগিনার যারা বিজনেস প্ল্যানার বা বিগিনিং ভাবে স্টার্ট আপ করছে, তো তারা সেজন্য কি করছে, ওয়ার্ডপ্রেসে কনভার্ট করছে। কারণ ওয়ার্ডপ্রেসটা হলো কি বিগিনারদের জন্য, মানে যারা স্টার্ট আপ বিজনেস যারা করতে যাচ্ছে বা যারা ফ্রেশার আছে তাদের জন্য একটা বেস্ট প্ল্যাটফর্ম। কারণ এখানে কস্টিংও কম, খুব অল্প সময়ে তারা কাজ করতে পারে এবং প্রতিটা কাজ হ্যান্ডি। মানে এখানে আপনার যে কোনো কাজ পরিবর্তনের জন্য আপনার কি করা লাগবে না, কোডিং করার দরকার নেই। এখানে জাস্ট আপনি ক্লিক করেন, এটা চাচ্ছেন না অন্য কিছু চাচ্ছেন, ইউজ করেন, পাবলিশ করেন, ডান। এখন আপনারা যদি একটা প্রশ্ন করতে পারি, হ্যাঁ করেন। স্যার ওই কন্টেন্ট গুলো তো ওদেরই ক্রিয়েট করা, যদি আমি কন্টেন্ট গুলো দিতে চাই যে আমার মতো পিকচার বা আমি, হ্যাঁ আমি তো ওটা আমার দেখালাম। মতো এই যে আপনি এখানে যতগুলো আগে পোস্ট কমপ্লিট করতে হবে, আপনার কয়টা পোস্ট আছে, ধরেন আপনার 100টা পোস্ট আছে, ওই 100টা পোস্ট অ্যাড করে দেন আপনি এখান থেকে কি করবেন, ক্যাটাগরিগুলোকে চেঞ্জ করে দিবেন। এই যেখানে যখন আমি মাউসটা নিচ্ছি তখন দেখেন তো কি আসতেছে, ক্যাটাগরিগুলো কিন্তু আসতেছে, স্লাইডার ক্যাটাগরি। যেমন আমার কিন্তু আছে একটা আনক্যাটাগরাইজ একটা পোস্ট ছিল, ভিউসে একটা আছে, কিন্তু ভিউসে কোনো কিন্তু ইমেজ দিই না আমি। ধরেন আমি এই দুটো ইমেজ নিলাম, এগুলো কেটে দিলাম, দেখবেন যে আমার যে পোস্টটা আমি করেছিলাম না ওই যে একটা থার্মোমিটারের, সেটা এখন চলে আসবে। ওই যে দেখছেন,
বুঝতে জি স্যার। ঠিক আছে। তো এভাবে আপনি একটা নিউজ পোর্টাল সাইটে সম্পূর্ণ কাস্টমাইজ করতে পারেন, এবং এটা হলো এক একটা বিগিন লেভেলের, এবং এটার মাধ্যমে আপনি খুব সুন্দরই একটা ইমপ্রুভমেন্ট বা একটা সুন্দর অ্যাট্রাকটিভ ডিজাইন, একটা অ্যাট্রাকটিভ পোর্টফোলিও বিল্ড করে ফেলতে পারবেন। ওকে, তো এই হলো মূলত নিউজ পোর্টাল থ্রু একটা ডেমো ইম্পোর্টার থ্রু কিভাবে কাজ করতে পারে। এখন কথা হলো, শুধুমাত্র কি ডেমো ইম্পোর্টার থাকবে? আপনি কি কখনোই নিজে কাস্টমাইজ করবেন না? ওয়েল, সেটাও আপনাকে করতে হবে। তো সেটা কিভাবে করবেন? যদি আপনি চান যে না ভাইয়া, আমার তো আমি তো ডেমো ইম্পোর্টার দিয়ে কি করবো, ডেমো ইম্পোর্টারে কি আছে, ডেমো ইম্পোর্টারে আমি তো একটা সুন্দর ওয়েবসাইট পেয়ে যাচ্ছি কাস্টমাইজ, মানে রেডিমেড, কিন্তু আমি চাচ্ছি আমার মতো কাস্টমাইজ করার জন্য। যেমন আমি এখন চাচ্ছি নতুন করে একটা পেজ ক্রিয়েট করব, যেখানে আমি আমার মতো একটা ডিজাইন ইমপ্লিমেন্ট করব। সেটা কি সম্ভব? সেটাও সম্ভব। সেটা করার জন্য আপনাকে এই যে প্লাগইনসের মাধ্যমে কিছু কাজ করতে হবে। ঠিক আছে, তো আমরা একটা ব্রেক নিই, ব্রেকের পরে প্লাগইনস আর এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, অ্যাপিয়ারেন্স প্লাগইনস নিয়ে। ঠিক আছে, শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি। ওকে, একটা ব্রেক নিই আমরা তাহলে। তাহলে আজকে একটা হোমওয়ার্ক তো দিলাম, আজকে একটা হোমওয়ার্ক দিয়ে দিই। সেটা হলো যে আপনারা আজকে সবাই এরকম একটা ওয়েবসাইট নিজের মতো জেনারেট করে নিয়ে আসবেন আর কি। এই যে আমি যতটুকু একটা ওয়েবসাইট বানানো দেখিয়েছি, মানে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আর কি, যতটুকু পসিবল ততটুকু একটা ওয়ার্ডপ্রেস কি করা সাইট বা নিউজ পোর্টাল সাইট নিজে থেকে জেনারেট করা। এখন আসেন, ফর এক্সাম্পল এখন আমি একটা নতুন চ্যাপ্টার যাব, সেটা হলো যে নিজে কিভাবে কাস্টমাইজ করতে পারবে সেটা নিয়ে। এখন নিজে কাস্টমাইজ যদি করতে চান, তাহলে কথা হলো, তাহলে আপনাকে অবশ্যই একটা নতুন পেজ করতে হবে, তাই না? এই যে পোস্ট কিন্তু অলরেডি করে নিছি, বা সরি মিডিয়া পেজ, অল পেজে যদি যান আপনি কিন্তু আপনার পেজ দেখতে পাবেন যে আমি একটা অ্যাবাউট পেজ তৈরি করেছি। এই যে এখন কথা হলো, এখানে কিন্তু অনেকগুলো পেজ আপনি এখানে দেখতে পাচ্ছেন অতিরিক্ত, এখানে অতিরিক্ত না, আমি যখন ওই যে একটা ডেমো ইম্পোর্ট করেছি তখন এই ডেমোর কারণে কি আসছে, এখানে এতগুলো ফাইল আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখন কথা হলো, আপনার একটা আলাদা ইমেইল দরকার, পেজ দরকার। আপনি এখানে অ্যাবাউট অ্যাড নিউতে ক্লিক করেন, এখানে আপনি একটা টেস্ট বা যে কোনো একটা নামের একটা কি করেন, ওয়েব পেজ সেট করেন। এখানে লিখলেন অ্যাবাউট, ঠিক আছে? তো অ্যাবাউট পাবলিশ করলে আপনি কিন্তু আপনার ওয়েবসাইটটা কি করে পাবেন, আপনার পেজটা, সরি এই অ্যাবাউট তো অলরেডি পাবলিশ করছে, সরি টেস্ট। ভিউ পেজে দেখেন, আপনি আপনার এই ওয়েবসাইটের টেস্ট পেজ আপনি দেখতে পাবেন, এই যে টেস্ট পেজ। এখন কথা হলো, এই পেজটা আপনি আপনার মতো কাস্টমাইজ কিভাবে করবেন। তার জন্য আমরা আজকে আরেকটা জিনিস নিয়ে ডিসকাশন করব, সেটা হলো যে পেজ বিল্ডার। হোয়াট ইজ পেজ বিল্ডার? পেজ বিল্ডার মানে হলো, আপনি চাচ্ছেন যে ওয়ার্ডপ্রেসের যে কাস্টমাইজার আছে বা ওয়ার্ডপ্রেস যতটুকু ফিচার দিয়েছে তার বাহিরে গিয়ে আপনি আপনার নিজের মন মতো একটা ওয়েবসাইট জেনারেট করতে। তাহলে আপনি সেটা কিভাবে করবেন? সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে থার্ড পার্টি একটা পেজ বিল্ডার বা একটা পেজ এডিটর আপনাকে ইনস্টল করতে হবে। এখন পেজ বিল্ডার কি জিনিস সেটা বুঝলাম। এখন পেজ বিল্ডার কত রকমের আছে, অনেক রকমেরই পেজ বিল্ডার অ্যাভেলেবেল আছে, বাট সবচাইতে বেশি যে পেজ বিল্ডারটা পপুলার সেটা হলো এলিমেন্টর, দ্বিতীয়তে হলো ডিভি, এবং এরপরে চলতে থাকে আরও যতগুলো আছে। তাহলে আমাদের এই পেজ বিল্ডারটার কাজ কি? এই যে এখানে যে আমরা তখন পেজ বিল্ডিং করলাম না, এই যে কাস্টমাইজ, এই যে এটার কাজ কি? এটার কাজও কিন্তু কাজ আছে, এটা হলো ওয়ার্ডপ্রেস কাস্টমাইজার, এটা হলো ওয়ার্ডপ্রেসের একটা ডিফল্ট এডিটর। আরেকটা আছে পেজ বিল্ডার, সেটা হলো কি, সেটা হলো থার্ড পার্টি এডিটর। এবং এই থার্ড পার্টি এডিটরের মাধ্যমে আমরা কি করব, একটা ওয়ার্ডপ্রেস সাইট আমরা এডিট করার চেষ্টা করব। তো এখন ওয়ার্ডপ্রেস সাইট এডিট করার জন্য আমরা তাহলে কি ইউজ করব, এলিমেন্টর। তো এখন অন্যান্য থিম থেকে পেজ বিল্ডার থেকে আমি এলিমেন্টরকে কেনই চুজ করতেছি, এলিমেন্টরকে চুজ করার কারণটা হচ্ছে
এলিমেন্টর অন্যান্য থিম থেকে, অন্যান্য পেজ বিল্ডার থেকে সহজ, এবং এলিমেন্টরটা অনেকটুকু পরিমাণ অংশ ফ্রি। কারণ অন্যান্য থিম বিল্ডার কি দেয় না, ফ্রিতে পেইড করতে না দেয় না, কাজ করতে দেয় না, পেইড করতে হয়। তো সেই জন্য আমরা কি করব, এই এলিমেন্টরের মাধ্যমে আমরা একটা থিম পেজ এডিট করব। এখন এলিমেন্টর ব্যবহার করার দ্বারা আমরা ফ্রি তো পাচ্ছি, কিন্তু ফ্রিটা কি লিমিটেড ফ্রি। ধরেন আপনার কাছে 250 টাকা আছে, ধরেন আপনার কাছে 250টা আছে, আচ্ছা টাকাই ধরেন, টাকার এক্সাম্পল দিচ্ছি। এখন সেই টাকাটা আপনি কি করতেছেন, মানে খুবই ওল্ড একটা একটা কথা আছে না যে আগের কালের টাকাগুলোর খুবই থাকে। এখন ওই আগের কালের 250 টাকাটা আছে, এখন মানুষরা তো দেখতে আসে, যে আপনি বলেন যে এটা তো খুবই আগের টাকা, মানুষরা ওইগুলো খুবই আগ্রহ সহকারে দেখে। আপনি কি করেন, 10 টাকার নোট, 20 টাকার নোট, 50 টাকার নোট পর্যন্ত বলেন যে এগুলো ফ্রি, বাকিগুলো পেইড। মানে বাকিগুলো যে তুমি যদি দেখতে চাও আমাকে টাকা দিতে হবে। তো এখানে বিষয়টা এরকম, এলিমেন্টরের 250টা যদি ফিচার থাকে, 50টা ফিচার আপনাকে ফ্রিতে দিবে, বাকি 200 ফিচার কি পেইড। এখন কথা হলো, তাহলে এই 50 ফিচার দিয়ে কি একটা ওয়েবসাইট ক্রিয়েট সম্ভব? ওয়েল, একটা ওয়েবসাইট খুব সহজে ক্রিয়েট সম্ভব। এবং এই ওয়ার্ড এলিমেন্টরের আরও কিছু কি আছে, চাইল্ড প্লাগইন আছে। চাইল্ড প্লাগইন বলতে কি বোঝায়, মানে ওই এলিমেন্টরের আন্ডারে আরও কিছু প্লাগইন ব্যবহার করা হয়ে থাকে, যেগুলোরও কি আছে, বিভিন্ন ধরনের ফিচার আছে, এবং ওগুলোকে যদি যোগ করেন 250-র মধ্যে 180টারও বেশি কি করতে পারবেন, ফিচার্স আপনি ইউজ করতে পারবেন। তো যেখানে আপনি 50টা পাচ্ছেন সেখানে এখন 180 হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা কি করি, এলিমেন্টরের এই সাপোর্টগুলো নিয়ে থাকি। এখন কথা হলো, এলিমেন্টর আমাকে ইনস্টল করতে হবে না? অবশ্যই করতে হবে। সেজন্য আমরা অবশ্যই প্লাগইনসে চলে যাব, অ্যাড নিউতে ট্রাই করবেন। আগে দেখবেন যে ইনস্টল প্লাগইন ইনস্টল আছে কিনা, কারণ এই যে নিউজ পোর্টাল যে আছে, থিমটা আছে, ওই থিমটা কিন্তু এলিমেন্টর দিয়ে তৈরি করা, মানে এলিমেন্টরের একটা সাপোর্টে তৈরি করা। এক একটা ওয়েবসাইট এক একটা পেজ বিল্ডারের সাপোর্টে তৈরি করা হয়ে থাকে। তার চেয়ে সবচেয়ে বেশি সাপোর্ট এলিমেন্টরই হয়। তারপরও যদি আপনার অন্য কোনো এলিমেন্ট, অন্য কোনো পেজ বিল্ডার নিয়ে কাজ করে, তাহলে সেটাও থাকে। তা আমরা এই যে নিউজ পোর্টাল ওয়েবসাইটটা, সেটা কিন্তু এলিমেন্টর দিয়ে বিল্ড করা বা এলিমেন্টরের সাথে কানেক্টেড করে কাজ করা। আপনি যদি এখন এলিমেন্টর লিখে সার্চ করেন, আপনি এখন নাও পেতে পারেন, পাবেন, পাওয়ার পরও বলবে যে সেটা অলরেডি কি হয়ে গেছে, ইনস্টলড হয়ে গেছে। দেখি পাই কিনা। এই যে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, এটা অলরেডি কি হয়ে আছে, অ্যাক্টিভ হয়ে আছে। তার মানে হলো আমি এখন আমার এই পেজটাকে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবো। এই যে এই টেস্টিং পেজটাকে, এখন আপনার আমাদের কোশ্চেন আসতে পারে, ভাই টেস্টিং পেজ কাস্টমাইজ করবেন, বাট এই যে ইন্টারফেসগুলো তো অলরেডি রয়ে গেছে, এগুলো কি দেখতে ভালো লাগতেছে? যে এখন এই জিনিসগুলো কেন আসে, এই জিনিসগুলো আসার রিজনটাই হলো, আপনি যদি আবার পেজে চলে যান, ওই যে অল পেজের মধ্যে যে টেস্ট পেজটা আপনি মাত্র ওপেন করলেন, ক্রিয়েট করলেন, কোথায় টেস্ট পেজ, এই যে টেস্ট পেজটা একটু এডিট করতে যান, মানে এডিট বক্সে নিয়ে যান আর কি। এডিট বক্সে নিয়ে গিয়ে এই যে এখানে আপনারা একটু যদি খেয়াল করেন, আমি এখানে কিন্তু সবগুলো আলোচনা করি নাই, এখান থেকে আমরা টেমপ্লেট আলোচনা কিন্তু করি নাই। টেমপ্লেটটাই কাজ করে হলো কি, আপনার এই যে পেজ বিল্ডারের মাধ্যমে কাস্টমাইজ হবে। মানে মজার কথা হলো, আপনি যখন একটা পেজ তৈরি করেন, তখন সেটার উপর কি থাকে, কিছু ডিফল্ট মানে সেটিং অলরেডি ইমপ্লিমেন্ট করা থাকে। এখন আপনি যদি চান যে ডিফল্ট সেটিংগুলো যখন না থাকুক, সেজন্য আপনি যেখান থেকে টেমপ্লেট থেকে চেঞ্জ করে নিতে পারেন। আপনি যখন এলিমেন্টর ক্যানভাস নেন, আপডেট করে দেখেন, আপডেট করার পর আপনি এখন এই পেজটাকে একটু রিলোড করেন, দেখেন তো এলিমেন্টর ক্যানভাস দ্বারা কি বুঝাইছে। দেখেন তো কোনো সেটিং কি আর এখানে অ্যাভেলেবেল আছে? কোনো সেটিংই কিন্তু নাই। কারণ হলো এলিমেন্টর ক্যানভাসের আমার নিজের কাজটাই হলো কি, কোনো সেটিং থাকবে না। এরপর কি আছে, এলিমেন্টর ফুল উইথ, থিম, হোম পেজ, এগুলো সবগুলো একটা একটা করে ট্রাই করে দেখতে পাবেন যে কোনটার কি স্পেশালিটি আছে। যেমন এই যে এখন দেখেন এলিমেন্টর থিম, এই যে দেখেন এলিমেন্টের থিম মানে কি, সেখানে সে উপরে নিচের ইয়াগুলো রেখে দিছে, মানে হেডার ফুটার রেখে দিছে, যা ডিজাইন করবেন এখন মাঝখানে আসবে। এখন এর মাধ্যমে আমরা কি করব, এখানে নিজের মতো করে কাস্টমাইজ করব। এখন কথা হলো, আমি এই পেজটাকে কি করতে যাচ্ছি, কাস্টমাইজ করতে যাচ্ছি। সেটার জন্য এই যে অলরেডি কিন্তু আমি এখানে কাস্টমাইজ করতে পারি, বাট এখানে একটু খেয়াল করেন, এডিট উইথ এলিমেন্টর নামক একটা অপশন আছে।
আপনি জাস্ট এটাকে কি করেন, ক্লিক করেন, আপনার এই পেজটা কোথায় চলে আসবে, এলিমেন্টর কাস্টমাইজেশনের জন্য অ্যাক্টিভেট হয়ে যাবে। এই যে এই পেজটা আর কি, এই যে দেখেন এলিমেন্টর ওপেন হচ্ছে, একটু সময় নেবে। এই যে দেখেন, দেখেন তো কি কি আসছে, হেডার আসছে, ফুটার আসছে, মাঝখানে কি করবেন সেই কাজগুলো এখানে যাচ্ছে। আমি তো এইগুলোও চাইতে পারলে এইগুলো চাইলে করতে পারলে করেন, মানে আপনার যদি এগুলো লাগে, বাট আপনার তো এগুলো লাগবে না এখন, তাহলে কি করবেন, আবার ব্যাকে চলে যান। ব্যাকে চলে গিয়ে আপনি আবার সেটিংটা চেঞ্জ করে নেন, যে না আমার এলিমেন্টর ক্যানভাসটাই দরকার ছিল। এই যে এলিমেন্টর ক্যানভাস সিলেক্ট করে আপডেট করে দেন। এখন এখানে কি পাবেন না, আপনার এখান থেকে ডিফল্ট কোনো কিছুই থাকবে না, সব ভ্যানিশ, মানে পুরো একটা ব্ল্যাঙ্ক পেজ। এখন এখানে আপনি কাজ করবেন। তো আজকে আমি কি করব, একটা পিএইচডি ফাইল কনভার্ট করার চেষ্টা করব। কোথায় চলে যাব, এখানে আমি চলে যাব ফটোপিয়া, একেবারে একটা বেসিক পিএইচডি নিয়ে আসি, হ্যাঁ একেবারে সহজ। স্ট্রিকটা সহজ আছে। এই যে এই ফাইলটা খুবই সহজ, খুবই সহজ, সেজন্য এটা নিয়ে আসছি, আপনার জন্য কাস্টমাইজ করে সুবিধা মজা পান। এই যে সর্বপ্রথম কি আছে এখানে, কিন্তু ওই যে উপরের ন্যাববার আছে, ন্যাববারে কি আছে দেখেন তো, একটা মেনু আছে, আরেকটা সরি একটা লোগো আর একটা মেনু। এখন আপনি এই সেকশনটা করতে যাচ্ছেন, কিভাবে করবেন, এই যে এখানে চলে আসেন, চলেন এটা দেখে দেখে করি। হ্যাঁ এটা তো দরকার নেই, এটারও কাজ নেই, এটার কাজ নাই, এটা লাগবে তাই না, এটা লাগবে। এডিট উইথ এলিমেন্টরে চলে যাব, যেহেতু আমাকে এখন এডিট উইথ এলিমেন্টর করতে হবে। সর্বপ্রথম এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কি আছে, এখানে তো অবশ্যই কন্টেইনার মেনটেন আছে, এরপরে কন্টেইনারের ভিতরে আরেকটা সেকশন আছে, এই সেকশনের মধ্যে দুটো সেকশন, একটা হলো মেনু বার, সরি একটা হলো লোগো আর একটা হলো মেনু। তার এখন এই ডিজাইনটা আপনি কিন্তু খুব সহজে এখানে করতে পারেন। সেটা কিভাবে, চলেন আপনি একটু এখানে একটু ইয়া করেন, আসুক, এই যে ড্রাগ উইজেট, মানে এখানে ক্লিক করেন, এই যে সেকশন, আমরা যে সেকশন বানাইতাম না সেটা তো আমরা কি করতাম, ক্লাস নেম দিয়ে করতাম, এখন এখানে বানান যে কয়টা রো কলাম লাগবে, দুইটা লাগবে, তিনটা লাগবে, কয়টা লাগবে, দুইটা, দুইটা সিলেক্ট করেন, এই যে সিলেক্ট হয়ে গেছে। এখন আপনার এখানে কি লাগবে, একটা ইমেজ লাগবে তাই না। দেখেন যখনই আমি এখানে সেকশন সিলেক্ট করলাম, এই সেকশনের বিভিন্ন ডিজাইন অলরেডি চলে আসছে। এই যে লেআউট ডিজাইন আছে, স্টাইলের মাধ্যমে হাইট, উইথ, ব্যাকগ্রাউন্ড ও বর্ডার, শেপ ডিভাইডার, টাইপোগ্রাফি আছে। অ্যাডভান্সে গেলে মার্জিন, প্যাডিং, জেড ইন্ডেক্স, সিএসএস ক্লাসেস, মোশন ইফেক্ট, রেসপন্সিভ, অ্যাট্রিবিউট, কাস্টম সিএসএস, এগুলো আছে। ঠিক আছে, সব জায়গায় সব কিছু অ্যাভেলেবেল আছে। এখন আপনার কিছু ফিচার দরকার, নতুন ফিচার, এগুলো তো ডিজাইন, ফিচার কোথায় পাবেন, এই যে এখানে যখন ক্লিক করবেন, এই যে এখানে, এখন আপনার একটা লোগো দরকার, এই যে ইমেজটাকে এখানে নিয়ে আসেন, নিয়ে আসার পর এখন ইমেজ চাচ্ছে, আপনি এখান থেকে এই যে ডান পাশে বাম পাশে দেখেন চুজ ইমেজ অপশন আছে, চুজ ইমেজ থেকে আমি মিডিয়া ফাইল থেকে কি করতে পারি, আমার ওই যে ওই ইমেজটা আপলোড করে রাখতে পারি না, এখন ইমেজটা তো কাটতে হবে, চলেন ইমেজটা কেটে নিয়ে আসি। এই যে শেপ, এই হলো শেপ, আরেকটা হলো স্ট্রিক্ট, এই যে তার মানে এই যে একটা দুইটা, এখানে আমি কি করব, অবশ্যই ট্রিম করব, ট্রান্সপারেন্ট, এই যে লোগো তাই না, ফাইল থেকে এক্সপোর্ট এস পিএনজি, সেভ। ওকে, এখন এটা আমি কি করব, আমার এখানে পোস্ট করব, পাবলিশ করে দিলাম। এই যে দেখেন ইনসার্ট,
ইমেজ বসে গেছে, কিন্তু ইমেজ কোথায়? সেন্টার আছে। এখন সেন্টার কোথায় হবে? যে অ্যালাইনমেন্ট, লেফটে রাখবেন, সেন্টার রাখবেন, রাইটে রাখবেন, কোথায় রাখবেন? আমি লেফট। ঠিক আছে, এরপর আপনি এখানে কি করবেন? আপনার মেনু লাগবে, তাই না? তো এখানে আপনি কি নিতে যাচ্ছেন? মেনু। এখন কত হলো মেনু কিভাবে নেবেন? এখন কত হলো এখানে ক্লিক করার পরে যে এখান থেকে আপনি মেনু লিখে সার্চ করেন যে মেনু নেওয়ার মতো কোনো অপশন আছে কিনা। দেখেন তো এখানে কি আছে? ন্যাব মেনু। কিন্তু সেটা কি? তালামারা। তালামারা মানে কি? তালামারা মানে হলো যে আপনি এটার অ্যাক্সেস পাবেন না, কারণ এটা পেইড ভার্সন। যখন আপনি এখান থেকে সার্চ করে ইউজ করতে যাবেন তখন আপনি মানে পেইড কি নিয়ে আপনি যখন ইউজ করতে যাবেন তখন আপনি পাবেন। তো এটা এখন কেমন দেখা যায়? সমস্যা না? তা আপনি এটারও সলিউশন করতে পারেন। তখন কি করব আমরা? ওই যে নিউজ পোর্টালের ভিতরে আরও কতগুলো আমরা সেটিং দেখেছিলাম না, যে বলেছিলাম যে নিউজ পোর্টাল না, সরি, এলিমেন্টর। এলিমেন্টরের আরও কি আছে? চাইল্ড প্লাগইন আছে। ওই চাইল্ড প্লাগইনগুলোকে আমি এখন আবার ইমপ্লিমেন্ট করব। আমি এখানে অ্যাডমিনে চলে গেলাম। এই যে এখান থেকে আপনি অ্যাপিয়ারেন্স, সরি প্লাগইনস থেকে অ্যাড নিউ, এখান থেকে দেখেন অনেকগুলো প্লাগইন আছে, বাট আপনার এলিমেন্টর লিখে যদি আপনি সার্চ করেন এরপরে দেখবেন যে এলিমেন্টরেরও চাইল্ড প্লাগইনগুলো অ্যাভেলেবল পাবেন। যেমন এই যে এসেনশিয়াল অ্যাডঅনস ফর এলিমেন্টর, প্রিমিয়াম অ্যাডঅনস ফর এলিমেন্টর, এলিমেন্টস কিট এলিমেন্টর, এগুলো সব আপনার এক একটা হেল্পফুল। রয়্যাল এলিমেন্টর, এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার, পরবর্তীতে স্টার্টার টেমপ্লেট এলিমেন্টর, অবই স্টোয়ার্ড ফর এলিমেন্টর, স্ট্রিকি, এই যেগুলো সব আনলিমিটেড এলিমেন্ট ফর এলিমেন্টর, এগুলো সবগুলোই কি আপনার সার্ভিসের জন্য ব্যবহার করা হতে পারে। এগুলো সব চাইল্ড প্লাগইন। তখন একটা একটা করে প্লাগইন ইনস্টল করে দেখবেন যে কি ইনস্টল হচ্ছে। তারপর আমি এটাকে ইনস্টল করলাম, ইনস্টল করার পর কি আসছে আপনার এখানে দেখা উচিত না? আপনি এটাকে একবার রিলোড দেন। আচ্ছা আগে অ্যাক্টিভেট করি। ইনস্টল হয়েছে, অ্যাক্টিভেট করলাম। এই যে অলরেডি একটা অ্যাক্টিভেট হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে সেট আপ করার বলতেছে, আপনার সেট আপ করার দরকার নেই। আমি এখান থেকে জাস্ট একটা রিলোড দিই। রিলোড দেওয়ার আগে আপনি আগে একটু দেখে নিন, অলরেডি রিলোড করে গেছে। চলো, আচ্ছা এই যে দেখেন এখানে যদি আমি সবগুলোকে একটু করে রাখি, মিনিমাইজ করি, এখানে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টা আছে। কিন্তু অলওয়েজ কিন্তু 10টা থাকে না, এখানে অলওয়েজ থাকে 8টা বা 7টা। এসেনশিয়াল অ্যাডন যে দেখতে পাচ্ছেন এখানে এখন অতিরিক্ত ফিচার আসছে এই যেগুলো, এবং এখান থেকে ডাব্লিউপি বক্স লেআউট এলিমেন্টস এটাও আসছে কোত্থেকে? এই যে এগুলো সবগুলোই ওয়ার্ডপ্রেসে থাকে, বাট এই যে এসেনশিয়াল অ্যাডনটা কিন্তু নতুন আসছে। এখন দেখেন তো এসেনশিয়াল অ্যাডনে কি মেনুর কোনো ডিজাইন আছে কিনা। আমি এখানে মেনু লিখে সার্চ করলাম, এই যে দেখেন আগে 3টা ছিল, এখন কয়টা আসছে? 6 7টা আসছে। আমি যে সিম্পল মেনুটাকে ড্রাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিই, এই যে দেখেন এখন এখানে বড় একটা মেনু চলে আসছে। এখন আপনি কি এই মেনু চাচ্ছিলেন? না, আমি বলবো যে এই মেনুর দরকার নাই। আমি এখান থেকে প্রাইমারি মেনু দিচ্ছি, এই যে ক্যাটাগরি মেনু আছে, ক্যাটাগরিজ দিলাম, আবার অথবা টপ মেনু দিই, এই যে। এরপরে প্রিসেট, কোন ডিজাইনের মেনু আপনি চাচ্ছেন, এই যে এরকম চাচ্ছেন নাকি এরকম চাচ্ছেন। এরপরে হরিজেন্টাল হবে না ভার্টিক্যাল মেনু হবে, সব কিছুর এখানে কি আছে? অ্যাক্সেসিবিলিটি আছে। এরপরে হ্যামবার্গার অপশন কি হবে? হ্যামবার্গার অপশন হলো যে রেসপন্সিভ মেনু না, এটা সেটা আপনি চাইলে মেনু বার ইউজ করতে পারেন। তো জেনারেল ছিল, এখান থেকে হ্যামবার্গার অপশন। স্টাইল, ব্যাকগ্রাউন্ড কালার আপনার ভালো লাগতেছে না, টপ লেভেল আইটেম, দেখি তো এখানে ব্যাকগ্রাউন্ড কালার কি চেঞ্জ করা যাবে কিনা। ব্যাকগ্রাউন্ড কালার নাই,
এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা কে দিচ্ছে এটা একটু যাচাই করতে হবে। বাট আপনি এখান থেকে কিন্তু আপনার ফিচারগুলো অ্যাড করতে পারেন। এখন কথা হলো এই যে এখানে যে ভিতরের যে মেনুগুলো এগুলো কোথা থেকে আসবে? আমি তো এগুলোকে কাস্টমাইজ করার অপশন পাচ্ছি না, সেগুলো অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে আসবে। যেমন এই যে আমি যদি এখন এটাকে একটু কি করি, আমি যদি উইজেট অ্যাপিয়ারেন্সে গিয়ে সার্চ করি, এখানে দেখেন মেনুস নামে একটা অপশন আছে। এখান থেকে আপনি আপনার মেনুটাকে আগে থেকে জেনারেট করতে হবে, আগে থেকেই। যেমন এখানে কি কি মেনু আছে চেক করেন। আমি আবার হিস্ট্রি থেকে ওপেনে চলে গেলাম, হোম, সার্ভিস, ওয়ার্কস, কন্ট্যাক্ট আস, 4টা মেনু। এখানে আগে দেখতে হবে কয়টা মেনু এখানে অ্যাভেলেবেল আছে। যেমন আমি এখানে একটা নতুন মেনু ক্রিয়েট করব, যে মেনুর একটা নাম তৈরি করতে হবে, ক্রিয়েট এ নিউ মেনু। আমি এখানে বলবো যে টেস্ট মেনু। কি নেম দিব? টেস্ট মেনু। এবং সেটা কোথায় হবে? ডিসপ্লে লোকেশন টপ মেনু এখানে রাখতে যাচ্ছি, ক্রিয়েট মেনু। এখন এই মেনুর আন্ডারে আমি কি করব, একটা মেনু বার তৈরি করব। মেনু বারের জন্য কি কি লাগবে? একটা হোম পেজ লাগবে, তো হোম পেজ আছে, অ্যাবাউট পেজ আছে, ওয়ার্কস, কন্ট্যাক্ট আস, তাহলে নতুন কিছু মেনু আসতে হবে, তাই না? এটা আমি এই যে অ্যাবাউট পেজটাকে আমি ইয়া করলাম। আরেকটা হলো এই যে এখানে দেখেন পেজ আছে, পোস্ট আছে। আপনার কোন কোন ধরনের মেনু বার লাগবে? আপনি কাস্টম লিঙ্ক মানে কোন অ্যাঙ্কর লিঙ্কে দেওয়া হবে কিনা, আমি বললাম যে হ্যাঁ অ্যাঙ্কর লিঙ্কের হবে। আমি এখানে বললাম যে হোম, ইউআরএল দিলাম একটা হ্যাশ, অ্যাড টু মেনু, দেখবেন যে এখানে অ্যাড হয়ে গেছে হোম, অ্যাবাউট, এরপর হলো ওয়ার্কস, তাই না? লাস্ট আরেকটা আছে কন্ট্যাক্ট আস, অ্যাড টু মেনু। এই যে দেখেন সেভ মেনু করে দিলাম। এখন এখানে মেনুটা সেভ হয়ে যাবে। এখন আপনাকে এই মেনুটা আপনি এখানে ইউজ করতে যাচ্ছেন, সেটা কিভাবে ইউজ করবেন? রিলোড দেন। যখনই কোনো অন্য জায়গা থেকে কোনো নতুন জিনিস আপনি ইমপ্লিমেন্ট করবেন, অবশ্যই এই পেজটা রিলোড করে দিতে হবে, কারণ এটা তো আগের ক্যাশ ধরা। নতুন কিছু দিলে তখন নতুনগুলাই আসবে। ওকে, এই যে মেনুসে ক্লিক করেন। এখন এটাকে কাস্টমাইজ করবেন, জাস্ট ক্লিক করছি, টপ মেনু, টেস্ট মেনু। টেস্ট মেনুতে মাউস রাখেন, দেখেন হোম, অ্যাবাউট, ওয়ার্কস, কন্ট্যাক্ট আস চলে আসছে। এটাকে আপডেট করেন। আপডেট করার পর কী রেজাল্ট আসছে এটা দেখা উচিত না আপনার? এই যে রিলোড করেন, দেখেন তো অলরেডি একটা মেনু বার জেনারেট হয়ে গেছে না? হ্যাঁ, এখন প্রবলেমটা হলো এই যে এখানে কালারটা কীভাবে আসছে, কালারটা কীভাবে আপনি ইয়া করবেন, এটাও ঠিক করা যাবে, বাট এটা একটু পরে করি, আমরা অন্যান্য কাজগুলো করে ফেলি। এরপর কি আছে? এরপর আছে এই যে এটা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, মাঝখানে লেখা আছে, এই জিনিসগুলো আপনি কাজ করতে পারবেন। আগে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। কীভাবে ব্যাকগ্রাউন্ড আনবো? ব্যাকগ্রাউন্ড আনার জন্য আমরা সবাই জানি, এখানে সিলেক্ট করে আগে এই ব্যাকগ্রাউন্ডটাকে এখানে কাটতে হবে। এই যে এটার ফিল আউট এটার কম, ইমেজ থেকে ট্রিম, ট্রান্সপারেন্ট, ওকে, ফাইল এক্সপোর্ট এস জেপিজি, ওকে, সেভ হয়ে গেছে। এখন আমি এই ইমেজটা এখানে কীভাবে আনবো? এই যে এখানে আরেকটা নতুন একটা কি করব, আরেকটা প্লাস ওপেন করে, যেহেতু এখানে একটা ইমেজই হবে তাই এখানে একটা ইমেজ দিয়ে দিলাম। এটার পিছনে এখন একটা ব্যাকগ্রাউন্ড হবে, তাই না? এখন এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডের কোনো অপশন তারা দিয়েছে কিনা, স্টাইলে যান, এই যে ব্যাকগ্রাউন্ড, তার মানে এখানে ব্যাকগ্রাউন্ড টাইপ, এখানে ব্যাকগ্রাউন্ড টাইপ আবার 4টা, ক্লাসিক, গ্রেডিয়েন্ট, ভিডিও, স্লাইড শো। আপনি ক্লাসিকটা নেন, ক্লাসিক নেব, এখানে এই যে ইমেজে চুজ করেন। এখন ইমেজ তো নাই, এই যে এখান থেকে ড্রপ করে দেন। এই যে ইমেজ আপলোড হয়ে গেছে, ইনসার্ট করে দেন। ইমেজটা সেটিং করতে হবে না, ব্যাকগ্রাউন্ড রিপিট করবে কিনা, সাইজ করবে কিনা, এই যে সব আছে। ব্যাকগ্রাউন্ড পজিশন কোথায় হবে, আমি বললাম যে সেন্টার হবে। অ্যাটাচমেন্ট কি ফিক্স হবে কিনা, রিপিট কি হবে, নো রিপিট, সাইজ কি হবে, কভার। এই যে দেখেন সবগুলো সেকশন এখানে অ্যাড হয়ে গেছে। বাট এখন এটা তো ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে হয়েছে, এটার উপরে লেখাগুলোকে আনতে হবে না? আমি হিস্ট্রি প্যানেল থেকে আবার চলে গেলাম, লেখাগুলো তো আনতে হবে। তো লেখাগুলো কীভাবে আনবো? এই যে লেখাগুলো আনার জন্য আপনি এই যে এখানে আবার কি করবেন, ক্লিক করবেন, এই যে 9টা ডট, এখানে আপনি হেডিংটাকে জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেন। এই যে এখানে একটা লেখা চলে আসছে, জাস্ট আপনি এখানে কী লেখা দিবেন, এই যে স্ট্রিট, তাই না?
STRICT স্ট্রিক্ট লেখা দিয়ে দিলাম। এখন এই লেখার নিচে আবার কি হবে, প্যারাগ্রাফ হবে, একটা ডিভাইডার আছে, ওই যেটাকে বলা হয় কি ডিভাইডার, সেই ডিভাইডার নিয়ে আসতে হবে। তাহলে চলেন আবার কি করি, এখানে সার্চ করি যে ডিভাইডার নামক কিছু আছে কিনা। এই যে একটু নিচে স্ক্রল করলে ডিভাইডার নামক একটা অপশন আছে, জাস্ট এই যে ড্র্যাগ এন্ড ড্রপ করে স্ট্রিক্ট বক্সের মানে হেডলাইনের নিচে ছেড়ে দেয়, এই যে একটা কালো কালারের ডিভাইডার চলে আসছে। এরপর একটা প্যারাগ্রাফ দরকার। আমরা কি করি, এটাকে কিন্তু ডুপ্লিকেট করতে পারি। এই যে এটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করে যদি আপনি এই যেখানে ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট হয়ে যাবে। এটা হওয়ার পরে যেটাকে ড্রাগ করে নিচে নিয়ে আসেন, নিচে নিয়ে আসার পর এটা H2, এটাকে এখন প্যারাগ্রাফ করবে, এই যে প্যারাগ্রাফ অপশন করে দেন। আর কি লেখা থাকবে সে লেখাটাও কপি করতে পারেন। এই যে টাইপ টুল থেকে আমি লেখাটাকে কপি করে নিলাম, কপি করে পেস্ট হয়ে গেছে, এতটুকু হয়ে গেছে। এরপর আজকে একটা বাটন, কল টু অ্যাকশন। তখন বাটন নিতে হবে। বাটন নেওয়ার জন্য আপনি এখান থেকে কি পেয়ে যাবেন, এই যে এখান থেকে সার্চ করবেন যে আপনার কোনো বাটন লাগবে, এই যে বাটন অলরেডি আছে। এই যে ছেড়ে দিলাম, বাটন হয়ে গেল। এখন এগুলো সবগুলো সেন্টার হবে, তার মানে আরও কিছু কাজ আছে। চলেন এটা দিয়ে শুরু করি। এটাকে সিলেক্ট করলাম। এখন এটার ফন্ট সাইজ কত, কালার কত, এগুলোকে আমরা জানি, টাইপ টুল থেকে আমি সব কিছু নিয়ে আসি। ফন্ট ফ্যামিলি কি ল্যাটো, ফন্ট সাইজ 120, ফন্ট ওয়েট বোল্ড, সেন্টার পেয়ে গেছি না। এখন এগুলো চলে, এই যে এখানে দেখেন অ্যালাইনমেন্ট কি সেন্টার হবে, সেন্টার দিয়ে দিলাম। স্টাইলে চলে যান, টাইপোগ্রাফিতে চলে যান, টেক্সট কালার কি হবে সাদা, এই যে সাদা করে দিলেন। পরে টাইপোগ্রাফি, ফন্ট ফ্যামিলি কি ল্যাটো, এই যে রোবট থেকে জাস্ট খালি এখানে লিখেন LATO, ল্যাটো, ল্যাটো হয়ে গেছে। ফন্ট সাইজ 120 হয়ে গেছে। ফন্ট ওয়েট 700, মোটা হয়ে যাবে। ট্রান্সফর্ম স্টাইল আরও যা যা দেন সব কিছু কিন্তু এখানে ইমপ্লিমেন্ট হয়ে যাবে। দ্বিতীয়টা কি আছে, লাইন, তাই না? এই লাইনের হাইট ওয়েটটা অবশ্যই দেখতে হবে না, এই যে উইথ কত, উইথ হলো 600। আবার ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু অন্য কিছু, তাই না? এখন ব্যাকগ্রাউন্ড কালারটা আবার নিতে হবে। এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেক করেন, এই যে এটা, এই যে এটা কপি করে রাখলাম। এখন এখানে কি করব, এই যে এটাকে ধরলাম, এটা ধরার পরে এটা উইথ কত দিছে, 5% দিচ্ছে, দেখছেন? এখানে আপনি এটাকে পিক্সেল বানান, পিক্সেলের পর 100 না দিয়ে আমি বলবো যে আমি এটাকে 600 দিলাম। এই যে এখন এটা সেন্টার দরকার, সেন্টার হয়ে গেল। এটা এখন কালার দেওয়া দরকার, স্টাইলে যান, কালার দিয়ে দেন, এই যে কোডটা যেটা কপি করেছেন সেটা দিয়ে দেন, চেঞ্জ হয়ে গেল। এরপর প্যারাগ্রাফ, প্যারাগ্রাফকে কি করেন, নিজের মতো করে স্টাইল করেন। অ্যালাইনমেন্ট সেন্টার হবে, কালার সাদা হবে। টাইপোগ্রাফিতে চলে যান, টাইপোগ্রাফিতে 600 হবে না, 300 হবে। আর ফন্ট ফ্যামিলি ল্যাটো, ল্যাটো 300 বেশি কম হয়ে যায়, 400। সেন্টার, তাই না? অ্যালাইনমেন্ট, এই যে কন্টেন্ট অ্যালাইনমেন্ট সেন্টার। এরপর আছে বাটন, বাটনে কিছু কাজ করতে হবে, তাই না? বাটনে কি আছে দেখেন তো। নাম্বার 1, বাটনে বর্ডার ছিল, যে বর্ডারের কাজ ছিল কি কল টু অ্যাকশন। ওকে, এখন এখানে কি চেঞ্জ করা যায়, ক্লিক হিয়ার, এখানে লিখবো কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন চলে আসে, সেন্টার লাইন হবে, সেন্টার লাইন দিয়ে দিলাম। বাটনের সাইজ কত হবে এগুলো সব করা যাবে, ঠিক আছে? এই সাইজ স্মল আছে, মিডিয়াম আছে, তা আপনার এখন স্মলটাই যথেষ্ট, না মিডিয়ামটা দিতে হবে। ওকে, এখন এটা ডিজাইন কি হবে, স্টাইলে চলে গেলেন। ব্যাকগ্রাউন্ড কালার কি থাকবে, আপনি এখানে বলবেন যে ব্যাকগ্রাউন্ড কালার লাগবে কি না, যদি না লাগে আপনি এখান থেকে কি করতে পারেন, কেটে দিতে পারেন। এই যে ব্যাকগ্রাউন্ড কালার যদি না লাগে তাহলে এখান থেকে ক্লিয়ার, এই যে ট্রান্সপারেন্সিটা আপনি নিয়ে আসেন, এই যে কোনো ব্যাকগ্রাউন্ডের কালার নাই। এখন কত হলো, বর্ডার লাগবে না, তাহলে এই যে বর্ডার তো নাই, এই যে বর্ডার সলিড। এখন বর্ডার উইথ কত, 1 পিক্সেল। এখন বর্ডার কালারটা কি হবে, বর্ডার কালার দিয়ে দিব ওই যে ওইটা যেটা আমি কপি করছিলাম। দেখেন তো কল টু অ্যাকশনটা কি চেঞ্জ হয়ে গেছে না নিজের মতো, আমি যেমনটা চাইছি তেমনটা হয়ে গেছে। আবার এখানে কি লাগবে, নিচে একটা কিন্তু আইকনের দরকার ছিল, আমি এখন কি আনবো, একটা আইকন আনবো। আইকনের জন্য আপনি জাস্ট এখানে লিখ করেন যে আমি এখানে আইকন একটা লাগবে। এই যেখানে দেখেন তো একটা আইকন আছে না, এরকম একটা আইকন,
এই যে আইকন, ড্রাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেন। এখন কি আইকন লাগবে এখানে জাস্ট আপনি সার্চ করেন। আচ্ছা, এখানে কিছু আইকনটা মূলত ফন্ট অসাম, তো সেজন্য অবশ্যই আগে কি করতে হবে, ফন্ট অসামটা, আচ্ছা এই যে আইকন চলে আসছে। এখন আপনার ইয়ে হবে ডাউন, মানে ডাউন অ্যারো, এই যে চ্যাভরন ইনসার্ট ডাউন হয়ে গেছে। কালার কি হবে, ফন্ট ফ্যামিলি কি হবে, সব এখান থেকে চেঞ্জ করতে হবে। এই যে ফন্ট সাইজ কি এত বড় হবে, আপনি দিয়ে দিলেন 18 পিক্সেল বা 20 পিক্সেল। তাহলে দেখেন আমি যদি এখন এটাকে আপডেট করি, আবার এটাকে যদি আমি একটু রিলোডও করি, আপডেট হয়েছে, হ্যাঁ দেখবেন যে অনেকটুকু কাজ কিন্তু প্রায় হয়ে গেছে, যদি আমি প্যাডিং নিয়ে কাজ করি না এখনো। দেখেন এই ওয়েবসাইটের স্ট্রিক্ট, প্যাডিং বাদ দেন, এছাড়া দেখেন বাকি সব কিছু কাম থেকে প্রায় আমি হুবহু করার চেষ্টা করতেছি একটা সেকশনে। এই যে স্যার সবাই কি বুঝতেছেন বিষয়গুলা? জি স্যার। কোনো কঠিন মনে হচ্ছে না তো? সমস্যাগুলোর প্র্যাকটিসের বিষয়। ওয়ার্ডপ্রেসটা হলো যত রিসার্চ অ্যান্ড প্র্যাকটিস করবেন তত ক্লিয়ার হবে। কারণ এতদিন আপনারা র ডিজাইন দেখছেন, একটা বাটন কীভাবে তৈরি করতে হয় সেটা দেখছেন। আজকে অলরেডি বাটন জেনারেটেড, জাস্ট খালি এখন ওইটাকে আপনার মতো কিভাবে মেক করবেন সেটাই হলো আপনার চ্যালেঞ্জ। ওয়ার্ডপ্রেস মূলত কাজটা করে এইভাবে, ঠিক আছে? আমি আচ্ছা এবার মার্জিন প্যাডিং, তাই না? মার্জিন প্যাডিং কীভাবে কাজ করবে? মার্জিন প্যাডিং কাজ করে খুবই সুন্দর ওয়েতে। যেমন এই যে হেডলাইনের উপর নিচে মার্জিন লাগবে, হেডলাইনটা সিলেক্ট করেন, এই যেখানে সিলেক্ট করেন, এই যেখানে ক্লিক করেন, এরপরে অ্যাডভান্সে চলে আসেন। এই যে প্যাডিং লাগবে, মার্জিন লাগবে, কোনটা লাগবে আপনার? আপনি বললেন যে মার্জিন লাগবে, মার্জিন আপনি দিলেন, প্যাডিং দিলেন আপনি 60 পিক্সেল ধরেন। এই যে দেখেন 60 পিক্সেল দিয়েছেন, 60 পিক্সেল মার্জিন হয়েছে, প্যাডিং হয়েছে, কিন্তু 60 পিক্সেল দেখেন টপেও হয়েছে, রাইটেও হয়েছে, বটম হয়েছে। আপনার দরকার ছিল শুধু টপে, তো আপনি একটা জায়গায় দিচ্ছেন, সব জায়গায় চেঞ্জ হচ্ছে, এটা কেন? কারণ হলো এই যে এখানে ভ্যালুজ টুগেদার এটা সিলেক্ট করা ছিল। আপনি এখন এখানে শুধুমাত্র একজনকে 60 দেন, শুধুমাত্র টপ থেকে 60 পাবেন, এই যে আর কেউই পায়নি। নিচে থেকে 60 লাগবে বা নিচে থেকে 30, এসে বটমে গিয়ে 30 লিখে দেন, নিচে 30 পেয়ে গেছে। এরকমভাবে সবাইকে আপনি কি করতে পারবেন, আপনার মতো করে আপনি মার্জিন প্যাডিং কি করতে পারবেন, ইমপ্লিমেন্টও করতে পারবেন। ঠিক আছে, ওকে। মার্জিন প্যাডিং আমরা দিতে পারছি, তাহলে মানে শুধুমাত্র একজনকে দিয়ে আমরা যে বসে যাব তেমনটা না, আমরা এখান থেকে যে কোনো কাউকে দিতে পারবো মার্জিন প্যাডিং। জাস্ট খালি সিলেক্ট করবেন, অ্যাডভান্সে চলে আসবেন, মার্জিন প্যাডিং, এই যে ওকে। দ্বিতীয় সেকশন দেখি কি আছে, একটা হেডলাইন একটা প্যারাগ্রাফ, খুবই সহজ, এটা আপনারা খুব সহজেই করতে পারবেন। যেমন এই যে হেডলাইন একটা, প্যারাগ্রাফ একটা, তার মানে আমার এখন দ্বিতীয় সেকশন দরকার। দ্বিতীয় সেকশনে গেলাম, এই যে ড্রাগ সেকশন হিয়ার, এই যে 2 সেকশন, দ্বিতীয়, এই যে চলে আসছে অলরেডি। সরি 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 ভুল হয়েছে, এটা এরকম ছিল না, মানে একটাই সেকশন কিন্তু হেডিং আসবে, প্যারাগ্রাফ আসবে। এই যেখানে গেলাম, এখান থেকে হেডিং নিয়ে নিলাম, আবার হেডিংটাকে কপি পেস্ট করে প্যারাগ্রাফ বানিয়ে দিলাম। এখানে প্যারাগ্রাফের জন্য আলাদা কোনো সেকশন তৈরি করে নেই, ধরেন এটাকে ডুপ্লিকেট করে দিই আর কি, ডুপ্লিকেট করে এটাকে প্যারাগ্রাফ তৈরি করে দিই। এই যে এখন এটাকে সেন্টার করে আমি কি করব, আমার মতো করে ডিজাইন করে দেব। যেমন এখানে আমি লেখার কালার নিব ব্ল্যাক, তাহলে স্টাইলে চলে গেলাম, টাইপোগ্রাফিতে চলে আসবো, লেখা নিয়ে নিব ব্ল্যাক। পরবর্তীতে টাইপোগ্রাফির এই যে এখানে ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি কি হবে না হবে সব আমি এখান থেকে সেট করে নিতে পারবো। ঠিক আছে, এই হলো আমার দ্বিতীয় সেকশন। তৃতীয় সেকশনে কি আছে? তৃতীয় সেকশনে আছে, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন কিনা? ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আরও সহজ। এই যে একটা সেকশনের ব্যাকগ্রাউন্ড কালার, F5 F9 F9। এখন এই সেকশনটার ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে দিবে? এই যে এই সেকশনটার, ওয়েল এই সেকশন সম্পূর্ণ ধরার জন্য এই যে এখানে ক্লিক সিলেক্ট করেন, সিলেক্ট করলে এই সেকশনের পুরোটা অপশন ধরতে পারছেন। এখন এটা ব্যাকগ্রাউন্ডটা আসার জন্য স্টাইলে যাবেন, এই যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার, এই যে কালার F5 F9 F9, এই যে একটা কি হয়ে গেছে, একটা কালার ইমপ্লিমেন্ট হয়ে গেছে। ঠিক আছে, এটা এখন আপডেট করেন,
আপলোড করে রেজাল্ট দেখে নেন। এত সময় লাগতেছে কেন? নেটওয়ার্ক কি স্লো হয়ে গেল নাকি? হ্যালো, আমাকে সবাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি স্যার। ঘুরতেছে যে এতক্ষণ। আমরা শুনতে পাচ্ছি স্যার, কোনো সমস্যা হচ্ছে না। আই হাই, স্পিড 0 0 কেন? কি রে, আমার স্পিড কই? আমার স্পিড ডাউন হয়ে গেল কেন বুঝলাম না। ওকে, শুনতে পাচ্ছেন আমাকে সবাই? তাহলে আমরা কি করতে পারছি, এরকম নিজের মতো করে অনেকটুকু ডিজাইন কিন্তু করে ফেলতে পারছি। এরপর 3 নম্বর সেকশনটা চলে আসে, সেটা হলো যে সার্ভিস সেকশন, তাই না? এখানে একটা আইকন আছে, আইকনের একটা হেডলাইন আছে, একটা প্যারাগ্রাফ আছে। আপনি যদি এখন একটু ট্রায়াল দেন যে আপনি একটা সেকশন কীভাবে তৈরি করবেন, এই যে এখানে প্লাসে ক্লিক করেন, 3টা লাগবে তাই না, একটাতে তৈরি করেন। এই যে এখন আপনার দরকার একটা আইকন, তাই না? এখন এটাকে কিন্তু আমরা ওয়ার্ডপ্রেসে আরও সুন্দরভাবে বলা আছে, যেটা হলো আইকন বক্স। এই যে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেন, দেখবেন যে একটা আইকন, একটা হেডলাইন, একটা প্যারাগ্রাফ সম্পূর্ণরূপে চলে আসছে। এবং এটাকে যদি আপনি ডুপ্লিকেট করে নিয়ে আসেন, এই যে ডুপ্লিকেট করলাম, করে এখানে পেস্ট করে দিলাম, এই যে কত সুন্দর সহজভাবেই একটা আইকন বক্স তৈরি করে ফেলছি। যদি আইকন বক্সকে আপনি ম্যানুয়ালি করতে চাইতেন তখন আইকনগুলোকে একটু চেঞ্জ করতে হতো অবশ্যই, ওইভাবে আপনি কাজ করতে পারতেন। আপডেট করলাম, আপডেট হলো, রিলোড দিলাম, নিচে দেখেন এই যে
হেডিং চলে আসছে, সব চলে আসছে, কত সহজ তাই না? এরপর আছে এই যে শোকেস ইউর ওয়ার্ক লাইক এ প্রো। এখন এটাকে বলা হয় ইমেজ গ্যালারি, ঠিক আছে? এখন আপনি ইমেজ গ্যালারির জন্য আপনি যদি এখানে সার্চ করেন যে ইমেজ গ্যালারি বা গ্যালারি লিখে সার্চ করেন GALLERY, এই যে ফিল্টার এবং গ্যালারি নামক একটা অপশন আছে। জাস্ট করলে আপনি এখন এটা একটা আগে একটা ড্রাগ এন্ড ড্রপ নেন, নেওয়ার পর এই যে ফিল্টার এবং গ্যালারি যেটা GALLERY, এই যে ফিল্টার এবং গ্যালারি ড্রাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেন, দেখবেন যে অটোমেটিক্যালি আপনার এই যে দেখেন চলে আসছে। ও হেডলাইন তো আনতে হবে তাই না? হেডলাইন প্যারাগ্রাফ তো অবশ্যই আনতে হবে। হেডলাইন প্যারাগ্রাফ আনতে হবে কিভাবে? এই যে হেডলাইন নিয়ে আসেন, জাস্ট উপরে করে ছেড়ে দেন, এটাকে আবার ডুপ্লিকেট করে প্যারাগ্রাফ করে নেন। এই যে প্যারাগ্রাফ, হেডলাইন, হেডলাইন তো আছেই, সেন্টার। এই যে এখানে লিখবেন কোনটা? এই যে শোকেস ইউর ওয়ার্ক লাইক এ প্রো। এখন কথা হলো এই যে এখানে তো আপনার মতো করে কি নাই, এই যে হুবার এফেক্টটা নাই। আগে ইমেজগুলো দিতে পারবেন না, কিভাবে দিবেন? ইমেজ দেওয়ার জন্য আপনাকে আগে এই জায়গাটাকে সিলেক্ট করতে হবে। এই যে সিলেক্ট করলাম, এই জায়গার অপশনগুলো আছে, যেমন এই যে এখানে অল আছে গ্যালারি আইটেম, এগুলো কিন্তু আমার দরকার নাই। একটু নিচে দেখেন ফিল্টার এবং কন্ট্রোল কি লাগবে কি না। আপনি যদি বলেন যে লাগবে না, এই যে এনাবলটাকে ডিসেবল করে দেন, ওই কন্ট্রোল আর থাকবে না, শুধুমাত্র আপনার আইকনগুলো ইমেজগুলো থাকবে। এরপরে লেখা তো লাগবে না তাই না? প্রতিটা সেকশনে লেখা কি লাগবে আপনার? অবশ্যই লাগবে না। জাস্ট আপনি এটাকে অ্যাক্টিভেট করেন, অ্যাক্টিভেট করে এই যে গ্যালারি আইটেমস যেগুলো আছে সেখান থেকে এই যে গ্যালারি আইটেম নেম এগুলোকে ডিলিট করে দেন, কারণ এগুলো আপনার এখন লাগছে না। এই যে দেখেন এখানে করলে গ্যালারি আইটেম নেম নামক একটা কি আসে, লেখা আসে না, এখন এটাকে ডিলিট করে দেন। এই যে দেখেন এখন প্রথমটাতে গ্যালারি আইটেম নেম নাই, এরপরে এই যে লেখাগুলোকে ডিলিট করে দেন, এখন লেখাও থাকবে না। এই যে দেখেন এখন আইকন দুটো আছে, আইকন দুটো তো রাখতে হবে অবশ্যই। এরপরে ইমেজ কি নেবেন? তো একটা ইমেজ ডাউনলোড করি বা একটা ইমেজ আপলোড করে দিই। ইমেজ তো আপলোড করতে পারবেন আপনারা সবাই, ধরেন আমি আমার এটার জন্য এই ইমেজটা আপলোড করে দিই। ইনসার্ট, দেখেন তো ইমেজ চলে আসছে, ইমেজও চলে আসছে। শুধু একটা ইমেজ না, আপনি সবগুলোকে এখন কাস্টমাইজ করতে হবে। এটা হলো গ্যালারি আইটেম 1 নাম্বার, কয় নাম্বার এটা? এটা হলো 1 নাম্বার, আইটেম 1। এরপর আইটেম 2, এই যে লেখা সব ডিলিট করেন, এরপরে এই লেখা ডিলিট করেন, মানে সব যত ডিলিট করবেন সবগুলো কি একটার পর একটা যেতে থাকবে। আমাকে সবাই শুনতে পাচ্ছেন? আপনি এতক্ষণ তো লাইনে ছিলেন না। তাই নাকি? আল্লাহ, আমি তো যখন ক্লাস দেখি এলাম, কতটুকুর পরে ডিসকানেক্ট হয়েছি দেখতে পেরেছেন কি? স্যার ওই যে তৃতীয় নম্বর বক্সটা যে সময় ডিজাইন করতে নিছিলেন ওই সময় স্যার চলে গেছেন স্যার আপনি। ওই যে স্যার অ্যান্টি ইউর হেডিং টেক্সট শেয়ার, তারপরে দিস ইজ দ্য হেডিং, তৃতীয় নাম্বার যে হেডিংটা স্যার এটাই। এই যে এটা তাই না? জি স্যার। ওফো, চল এটা আবার কাটি তাহলে। স্যার আমরা সাথে অনেকক্ষণ পরে আসছেন স্যার। ওরে, আমি এইগুলোও কাস্টমাইজ করে ফেলতেছি সব। ওকে, এখন আমার যে কাজটা হলো সেটা হলো যে এই সেকশনটা মেক করা, এই যে এতটুকু। এখন কথা হলো এই সেকশন আপনি কিভাবে মেক করবেন। এই সেকশন মেক করার জন্য অলরেডি ওয়ার্ডপ্রেসে একটা ফিচার আছে, সেটা হলো গ্যালারি। এই যে ফিল্টার এবং গ্যালারি নামক একটা অপশন আছে, জাস্ট খালি এটাকে ড্রাগ করে কি করে দিবেন, ছেড়ে দিবেন, সাথে সাথে দেখবেন যে 6টা ইমেজ চলে আসবে। এবং এগুলোকে একটা একটা করে কি করতে পারছি, আমি নিজের মতো করে স্লাইডিংও করতে পারবো। স্লাইডিং না, মানে নিজের মতো করে যে হোভার ইফেক্টও তৈরি করতে পারছি। এখন কথা হলো এই যে এগুলো কি দরকার আছে? এগুলো তো দরকার নেই। তাই এগুলোকে কাটার জন্য এটাকে একটু দেখেন, নিচে ফিল্টার এবং কন্ট্রোল নামক একটা অপশন আছে, সেটাকে জাস্ট ডিসেবল করে দেন, চলে গেছে। এরপরে আছে গ্যালারি আইটেমের ভিতরে কাস্টমাইজ, সেটাও করতে পারেন। এই যে গ্যালারি আইটেমে ক্লিক করেন, গ্যালারি আইটেম নেম একটা একটা করে এই যে ধরে কাটা শুরু করে। লাগবে না তো, আমার তো এগুলো দরকার নাই। এই যে দেখেন প্রথমটার কি, এখানে গ্যালারি আইটেম নেমে হেডলাইন আছে, এখানে কি আছে? এখানে নাই। এরপর আবার লেখাগুলো কেটে দেন, দেখবেন যে এখন লেখাগুলোও নেই, শুধুমাত্র দুটো বক্স আছে।
প্রতিটা চাইলে আপনি এভাবে কি করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন। এগুলো আইটেম 1, এরপরে আইটেম 2, আইটেম 3, 4, 5, 6, এই 6টা ইমেজের 6টা আইটেম। সবগুলো থেকে কি করতে হবে, আপনাকে ডিলিট করে দিতে হবে। আরও সহজ হয় আপনি এগুলোকে ডিলিট করে দেন, এরপরে নিজের মতো করে কি করেন, একটা একটা করে ইমপ্লিমেন্ট করতে থাকেন। যেমন এই যে এটাকে তখন কপি পেস্ট হবে, এই যে কপি করেন 2, 3, 4, কারণ এখন তো এই অনুযায়ী হবে 5, 6, কত সহজ, কপি পেস্টিংও হয়ে গেল। ইমেজ দিতে হবে না, যে কোনো একটা ইমেজ, এই যে আইটেম 1-এ ক্লিক করেন, একটু নিচে স্ক্রল করে চলে আসেন, এই যে ইমেজ অপশন আছে, ইমেজ এখানে দেন, এই যে কোনো একটা ইমেজ দিয়ে দেন, দেখবেন যে ইমেজও কি হয়ে গেছে, ক্লাসের মধ্যে ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে কিন্তু আপনারা কি করতে পারছেন, গ্যালারি আইটেম সহ ইউজ করে ফেলছেন। এরপরে কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্টটাকেও আপনারা ওইভাবে নিজের মতো করে নিতে পারবেন। কিভাবে, যেমন এই যে একটা সেকশন নেবেন, যেমন আমার একটা ব্যাকগ্রাউন্ড দরকার, চলুন আমি ব্যাকগ্রাউন্ডটা ওই যে হেডলাইনের ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতেছি। আমি এখন কি করবো, এই যেখানে আমি একটা সেকশন নিব, কয়টা সেকশন, শুধু একটা, এই যে এক সেকশন নিয়ে এটার পিছনে আমি একটা ব্যাকগ্রাউন্ড দেবো। স্টাইলে গেলাম, ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড টাইপ ইমেজ, এই যে ইমেজ, চুজ ইমেজ করেন, এই যে ইনসার্ট, ব্যাকগ্রাউন্ড সাইজ, এগুলো সব আমরা করতে পারবো, সেন্টার, নো রিপিট, কভার, এই যে ঠিক আছে। এখন কথা হলো এর ভিতরে একটা ফর্ম আনতে হবে, তাই না? কোন ফর্ম, এই যে এরকম একটা ফর্ম আনতে হবে, আগে হেডলাইন আনতে হবে। চলো নাকি হেডলাইন প্যারাগ্রাফ নিয়ে আসি। আপনি কিন্তু চাইলে এই যে এই হেডলাইন আছে না, এইগুলোকেও কপি ডুপ্লিকেট করে নিচে নিয়ে আসতে পারেন। ধরুন এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এই যেটাকে নিচে নিয়ে আসি, এই যে ড্র্যাগ করে নিচে নিয়ে আসলাম, এই যে হেডলাইন চলে আসছে। এটাকে এখন আবার ডুপ্লিকেট করে প্যারাগ্রাফ দিয়ে দেন, প্যারাগ্রাফ, এই যে সবকিছু হয়ে যাচ্ছে। এখন আপনার দরকার কি, এখন একটা এটার ভিতরে আপনার একটা ইনার বক্স দরকার, এই যে ইনার সেকশন, জাস্ট ড্র্যাগ করে ড্রপ করে দেন। এই যে ইনার সেকশনকে একটাকে ডিলিট করে দিতে হচ্ছেন, কারণ আপনাদের দুইটার দরকার নেই, কারণ এখানে কি দুইটা আছে, এখানে একটা আছে, এতটুকু, তাহলে একটা লাগবে, তাহলে একটা রাখেন, বাকিটা ডিলিট। এই যে একটা ডিলিট, মাউসের অ্যাড বাটন ক্লিক করেন, ডিলিট, একটা আছে, এই একটাকে ধরেন, এই যে এডিটে ক্লিক করেন, ক্লিক করে এটার উইথ কত হবে সেটা ধরে দেন। যেমন আমি বললাম যে এটার একটা উইথ 600 হবে, দেখেন অটোমেটিক্যালি সেন্টার মেনটেন করছে। এখন একটা অ্যাপ্লিকেশন ফর্ম যেহেতু লাগবে আপনার, আপনি এখানে কি করবেন, অ্যাপ্লিকেশন ফর্মটা একটা এখানে ছেড়ে দিতে পারেন। এখন কত হলো, আপনার কোনো ফর্ম আছে কিনা, এখন আগে দেখতে হবে যে অ্যাপ্লিকেশন ফর্ম মেক আপ করা আছে কিনা, কারণ অ্যাপ্লিকেশন ফর্ম আমরা নজরুল তৈরি করি না, আমরা এটা কি করি, কপি পেস্ট করে নিয়ে আসি। এই যে কন্ট্রাক্ট ফর্ম 7 নামক একটা অপশন আছে, আমি জাস্ট ড্র্যাগ করে এটার ভিতরে ছেড়ে দিলাম। দেখতে বলতেছি কি, কন্ট্রাক্ট ফর্ম 7 নামক কোনো অ্যাক্টিভেট কোনো প্লাগইন নাই। এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন যে আমরা কি করি, মেনটেনেন্স করি, সেগুলোর জন্য কি আছে, আলাদা একটা প্লাগইন লাগে, তখন সেই প্লাগইনটা ইনস্টল করতে হবে। আপনি এখন চলে যান কোথায়, এই যে প্লাগইনসে, অ্যাড নিউ, এখান থেকে আপনাকে কি লিখতে হবে, এখান থেকে কন্ট্যাক্ট ফর্ম 7 এখানে লিখে সার্চ করেন, দেখবেন যে এখানে কন্ট্যাক্ট ফর্ম 7 এর কি আছে, একটা প্লাগইন অ্যাভেলেবল থাকে। মানে আমরা ফর্ম রিলেটেড যত কাজ আছে আমরা সব কি করি, এই কন্ট্যাক্ট ফর্ম 7 এর মাধ্যমেই কাজ করে থাকি। এই যে এটা ইনস্টল নাওতে ক্লিক করলাম, ইনস্টল হয়ে যাবে, অ্যাক্টিভেট করে নিলাম। ওকে, এই যে কন্ট্রাক্ট ফর্ম 7 অ্যাক্টিভেট হয়ে গেছে। আপনার এখন কি করতে হবে, এই ফাইলটাকে একটু আপডেট করে রিলোড করে দিতে হবে। জি স্যার, এই যে আপনার এই যে প্রেজেন্টেশনটা আসলে আর কি সামনে, এই জন্য এটা বলছি। প্রেজেন্টেশন রিলোড হচ্ছে, ওকে, এটা আপডেট হয়নি কেন, এই যে আপডেট করলাম, রিলোড করবে এখন।
কন্ট্রাক্ট ফর 7 যখন দিবেন অটোমেটিক্যালি একটা কন্ট্রাক্ট ফর্ম 7 এর অপশন তৈরি হয়ে যায় কিভাবে একটা ফর্ম কন্ট্যাক্ট তৈরি করবেন। আসুক ততক্ষণে আমরা এটাকে শেয়ার করি। এটা কি হইল, নেটওয়ার্কটা স্লো করে দিছে। যেখানে ক্লিক করলাম এটার ভিতরে কিছু নাই, এই যে কন্ট্রাক্ট ইয়াতে চলে যাই, এই যে কন্ট্রাক্ট ফর্ম, এই যে কন্ট্রাক্ট ফর্ম 7 জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেন, দেখবেন যে সম্পূর্ণরূপে একটা কন্ট্রাক্ট ফর্ম অলরেডি কি হয়ে যাবে, চলে আসবে অটোমেটিক্যালি। আচ্ছা সিলেক্টেড কন্ট্রাক্ট ফর্ম, এই যে কন্ট্রাক্ট ফর্ম 1, এই যে দেখেন, কিন্তু আমি ভুল করছি, আমার এটা সেট আপটা অন্য জায়গায় হয়ে গেছে, এই যে এখানে দেওয়া উচিত ছিল। এই যে দেখেন একটা কন্ট্রাক্ট ফর সেটিং কি হয়ে গেছে, সেট আপ হয়ে গেছে। যখন এটা হয়ে গেছে আপডেট করেন, এখন দেখেন যে এখানে কি আপনি দেখতে পাবেন, আপনার কন্ট্রাক্ট ফর্ম 7 এর যত ইনফরমেশন আপনি যা যা করেছেন সবগুলোর একটা আউটডেট আপনি দেখতে পাবেন। এই যে দেখেন মেনু বার হইলো, হেডার হইলো, অ্যাবাউট সার্ভিস, এই যে। এখন কথা হলো ভাইয়া হুবহু তো হইলো না, তাই না, কোশ্চেনটা থাকতে পারে, হুবহু করা যাবে। এইগুলোর উপর এখন কি করতে হবে, সিএসএস শুরু করতে হবে। সিএসএস বলতে গেলে কি সিএসএস, কাস্টম সিএসএস। সমস্যা নেই, আগামী ক্লাসে হালকা পাতলা কাস্টম সিএসএস দিয়ে এটাকে প্রপারলি একটা আউট ফেসে আনার চেষ্টা করবো আমরা। হ্যাঁ ঠিক আছে, তো আপনাদের দুটো কাজ, একটা হলো যেহেতু আজকে বুধবার শুক্রবার পাবেন আপনারা, তাহলে দুটো কাজ করবেন। নাম্বার 1 কি করবেন, আপনারা আগে একটা ওয়েবসাইট নিউজ পোর্টাল সাইট ক্রিয়েট করবেন, আরেকটা হলো এই যে স্ট্রিক্ট যে ইয়াটা আছে সেটা কাজ করার চেষ্টা করবেন। আর স্ট্রিক্টটা কোথায় পাবেন, স্ট্রিক্টটা কিন্তু আমি আপনাদেরকে ওই যে বেসিক পিএইচডি অ্যাডভান্স পিএইচডি দিয়েছি ওখানে দিয়ে পেয়ে যাবেন। ঠিক আছে, এই দুটো কাজ থাকলো আপনাদের। আর ওয়ার্ডপ্রেসটা একটু রিসার্চ করার জিনিস। এই সাইট থেকে আমরা লোকাল সার্ভারে, হ্যাঁ লোকাল সার্ভারে করতে পারবেন, জাস্ট ইন্টারনেট কানেকশন থাকলেই হবে। অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন।